হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। রাজীব ভাইকে লাইনে আসার সুযোগ দিয়েছি। রাজীব ভাই লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে স্যার। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে স্যার। আর আচ্ছা। আপনার বইটা আমি গত বছর বই পেয়েছি। বইটা খুব সুন্দর হয়েছে এবং আপনার ক্লাসটা খুব ভালো লাগছে, আস্তে আস্তে খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার একটা অনুরোধ থাকবে, নিয়মিত ক্লাস করবেন। কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, ভিডিও দেখে নেবেন সঙ্গে সঙ্গে। ঠিক জি আছে? স্যার। ওকে আর স্যার। পরীক্ষা মিস দেওয়া যাবে না, কারণ পরীক্ষা দিলে আমি বুঝতে পারবো যে আপনার অবস্থানটা কোথায়। তাই না? আপনার জি স্যার। পারফরমেন্স চেক করার জন্য আগামী বৃহস্পতিবারে পরীক্ষা নিব। রুটিন তো লক্ষ্য করেছেন কিভাবে রুটিন সেট করেছি। ওকে স্যার। রুটিনে আমি বৃহস্পতিবার, তারপরে রবিবার এবং মঙ্গলবার এভাবে পরীক্ষা রেখেছি। পেনাল কোডটা এই তিনটা পরীক্ষা দিয়ে শেষ করব। তো আশা করি রুটিন নিয়ে কারো আপত্তি হবে না, একটু দ্রুত আমরা আগাবো। তাহলে আজকে আমরা পার্ট 12, ধারা 403 থেকে 462 বি আলোচনা করব। যদিও গত ক্লাসে আমরা ধারা 403-এর সামান্য পড়েছিলাম, আজকে আবার একটু রিপিট করছি। সপ্তদশ অধ্যায়, এই অধ্যায়ে আছে 414 পর্যন্ত সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং চুরিকৃত মাল গ্রহণ বা চোরাই মাল গ্রহণ, ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি। এটার বাংলা হচ্ছে সম্পত্তি আত্মসাৎ। মিস অ্যাপ্রিপিয়েশন মানে আত্মসাৎ, যেইটা করা উচিত না সেটা করা হয়েছে সম্পত্তির সাথে। অন্যের সম্পত্তি পড়ে বা কুড়িয়ে পেয়ে যদি আমি সেটা নিজের বলে চালানোর চেষ্টা করি, আহ, তাহলে সেইটা আত্মসাৎ হয়ে যাবে। মানে অন্যের সম্পত্তি নিজের মনে করে ব্যবহার করা যাবে না। তারপরে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাসভঙ্গ। আর রিসিভিং স্টলেন প্রপার্টি মানে চোরাই মাল গ্রহণ। প্রথমে পড়ছি আমরা 403, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বা ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বললে হয়। সংজ্ঞায় বলা হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে, মনে করেন রাস্তায় কোনো মোবাইল ফোন পড়ে আছে বা টাকা পড়ে আছে বা কোনো মূল্যবান সম্পত্তি পড়ে আছে, কারো কোনো স্বর্ণের অলংকার পড়ে আছে, তো সেইটা কেউ কুড়িয়ে নিল, নিয়ে এটার মালিককে খুঁজে বের করার চেষ্টা করলো না, বা পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞাসা করলো না, বা নিকটস্থ কোনো থানায় জমা দিল না, বা ফিরিয়ে দেওয়ার কোনো প্রকার চেষ্টাই করলো না। চেষ্টা না করে কি করবে, সে নিজের বলে সেটা ব্যবহারের চেষ্টা করবে। হয়তো বা মোবাইল ফোনটা নিজে ব্যবহার করছে সিম পরিবর্তন করে, বা টাকা পয়সা হলে সেটা খরচ করে ফেলছে, বা স্বর্ণ অলংকার হলে সে নিজে ব্যবহার করছে, অথবা বিক্রয় করে অন্য কাজে লাগাচ্ছে। তার মানে অন্যের একটা সম্পত্তি আমি পেলাম, সেটা যে আমি সংরক্ষণ করব, তাকে ফেরত দিয়ে দিব, আমার জিম্মায় থাকলো, আমার হেফাজতে থাকলো, সেটা না করে আমি সেটা ব্যবহার করে ফেলছি। তার মানে অন্যের আমানতটা আমি নষ্ট করে ফেলছি, এরকম। সম্পত্তির দখল দৈব চক্রে হস্তান্তরিত হয়, অর্থাৎ মালিকের যে সম্পত্তি এইটা কিন্তু মালিক নিজে আপনাকে দেয় না, বা যে পেলো সম্পত্তিটা সে নিজে পায় না, হাতে হাতে দেয় না। এটা হয়তোবা ঘটনাচক্রে হারিয়ে যায়, বা কোথাও আহ হস্তান্তর এইভাবে হয়, যেটা অবৈধভাবে না। মানে একটা রাস্তায় একটা কিছু পড়ে আছে, মালিকের কাছ থেকে পড়ে গেছে, তার মানে যে চোর চুরি করে সে তো ছিনিয়ে নাই, বা বলপূর্বক আদায় করলে সে আদায় করে নিবে, দস্যুতা করলেও ছিনিয়ে নিবে বা ভয় দেখিয়ে নিবে, ডাকাতি করলেও সেরকম একটা ঘটনা ঘটায়। কিন্তু এখানে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতির কোনো বিষয় না। মানে আমার একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা রাস্তায় পড়ে গেছে কোনো কারণে, বা আমার কাছ থেকে মানি ব্যাগটা পড়ে গেছে, তো এই মানি ব্যাগটা কেউ পাওয়ার পরে এটা আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করছে না, সে সেটা নিজের বলে ব্যবহার করার চেষ্টা করছে। এটা করলে এটা আত্মসাৎ হবে। আমরা আত্মসাৎ বলতে যেটা বুঝি কমন সেন্সে মোটামুটি ওই রকমই। সম্পত্তির প্রকৃত মালিককে ফেরত প্রদান না করলে, বা সম্পত্তির প্রকৃত মালিককে ফেরত প্রদানের চেষ্টাও না করলে, এবং নিজস্ব কাজে ব্যবহার করলে, তার মানে সেটা আমি নিজে ফোন ব্যবহার করছি, বা স্বর্ণ অলংকার হলে বিক্রয় করে সেটা ব্যবহার করছি, এরকম। পরবর্তীতে মালিকের সন্ধান পাওয়া গেল, অর্থাৎ আমার কাছে একটা জিনিস আমি পেলাম, পরে জানতে পারলাম এটার মালিককে, কারণ সে হয়তো বা মাইকিং করেছে বা সংবাদপত্রে দিয়েছে,
কোনোভাবে জানতে পারলাম যে হ্যাঁ এটার মালিক কে, তারপর আমি ফেরত দিচ্ছি না, তার মানে আমার মনে কি সৎ উদ্দেশ্য নাই, মানে যে সম্পত্তিটা পেলো তার কাছে সেইটা লোভ চলে আসলো অন্যের সম্পত্তি নিয়ে নেওয়ার, এই যে লোভটা সংবরণ করা গেল না, তার মানে সেটা কি হয়ে গেল, আত্মসাৎ হয়ে গেল। তাহলে সম্পত্তিটি জ্ঞাতসারে, মানে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অসৎভাবে প্রকৃত মালিককে ফিরিয়ে না দেওয়া, উপরোক্ত উপায়ে অন্যের অস্থাবর সম্পত্তি অস্থাবর, কারণ অস্থাবর কেন বলছে, স্থাবর সম্পত্তি হচ্ছে পুকুর, বাড়ি, এগুলো স্থাবর সম্পত্তি। তো স্থাবর সম্পত্তি তো আর হারিয়ে যায় না, একটা বাড়ি কি হারিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে? সাধারণত না অস্থাবর স্যার। সম্পত্তি টাকা পয়সা, চেক, তারপরে স্বর্ণের অলংকার, মোবাইল ফোন, যেগুলো আমরা যাতায়াতের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় হয়তো বা হারিয়ে যায়, তাই এটা অস্থাবর সম্পত্তি। আমরা দেখলাম চুরির ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায়, আর এখানে আত্মসাতের ক্ষেত্রেও অস্থাবর সম্পত্তি কিন্তু আত্মসাৎ করা যায়, এগুলো লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আমি যেমন কিছু কিছু জায়গায় ভিন্ন রং দিয়ে হাইলাইট করছি, আপনারাও প্রয়োজনে একটু দাগ দিয়ে রাখবেন নোটের মধ্যে, তাহলে সুবিধা হবে। তাহলে অস্থাবর সম্পত্তি হবে নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ বলে। সম্পত্তি আত্মসাতের আরেকটা বাংলা হচ্ছে তছরূপ করা। তো এই কেউ যদি তছরূপ করে সাধারণত, তাহলে তার শাস্তি হবে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে 403 ধারাতে সংজ্ঞাও দেওয়া আছে, আবার 403 ধারায় সাধারণভাবে আত্মসাতের যে সাজা 2 বছর সেটা উল্লেখ করা আছে, তার মানে 2 in 1, একটা ধারার মধ্যে দুইটাই আছে, সংজ্ঞাও আছে আবার সাজাও আছে। এতটুকু বোঝা গেল সালমান ভাই আর রাজীব ভাই? জি স্যার। আচ্ছা, সালমান ভাই লাইনে এসে বলবেন ক্লাস বোঝা যাচ্ছে কিনা। স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, সালমান ভাইকে খুঁজছিলাম, উনি আজকে ক্লাসে আসেনি। আচ্ছা, আর রাফসান শুভ ভাই, রাফসান শুভ ভাই, রাফসান শুভ্র, দুঃখিত, রাফসান রাফসান শুভ্র ভাই যদি সম্ভব হয় আপনি লাইনে আসবেন রাফসান ভাই, তাহলে আপনাকে কথা বলার সুযোগ করে দেব। আচ্ছা, রাজীব ভাই বোঝা যাচ্ছে তাহলে অন্যের সম্পত্তি দৈব চক্রে পাওয়া, তার মানে হস্তান্তরটা অবৈধভাবে বা ছিনিয়ে নেওয়া, জোরপূর্বক নেওয়া না। তার মানে জাস্ট পার্থক্য হচ্ছে সম্পত্তি নিয়েই অপরাধ হচ্ছে, কিন্তু এইটা একটু মানে গুরুতর অপরাধ না। এটা কেন গুরুতর না, কারণ ছিনিয়ে নিচ্ছে না, তাই একটু সাজা কম। দেখেন, জেড এর দখলে থাকা একটি সম্পত্তি নিজের মনে করে এ সরল বিশ্বাসে নিয়ে যায়। এখন সম্পত্তিটা কি হতে পারে, একটা মোবাইল ফোন হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, বই হতে পারে, এটি চুরি নয়, কিন্তু সম্পত্তি নিজের নয় মর্মে ভুল বুঝতে পেরেও, মানে ভুল করে অন্যেরটা নিয়ে চলে আসছে, মনে করছে এটা নিজেরটা। যেমন এরকম হতে পারে মসজিদে, মসজিদে বিশেষ করে জুম্মার নামাজ পড়তে যে একজন আরেকজনের স্যান্ডেল নিয়ে চলে আসে, জুতা নিয়ে চলে আসে, এরকম হয় না অনেক সময় রাজীব ভাই? রাজীব ভাই এরকম হয়তো, তাই না? আচ্ছা, রাজীব ভাইয়ের লাইনও বন্ধ হয়ে গেছে। দেওয়ান সোহেল ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ক্লাস স্যার? বোঝা, হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? ক্লাস বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার, অনেক সুন্দর তো বোঝা এখানে, যাচ্ছে। হ্যাঁ মনে করেন মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, এই বাইরে জুতা রেখে, এখন এরকম হয় যে একজনের জুতা কাছাকাছি রং হলে আরেকজন পরে চলে আসতে পারে, এরকম হয়। তো যদি এটা ইন্টেনশনালি না হয়, মানে ভুল ক্রমে হয়ে গেছে, তাহলে হয়তোবা সে চেষ্টা করবে, একই এলাকার যদি হয় তাহলে বলবে যে ভাই আমার স্যান্ডেল পরিবর্তন হয়ে গেছে কার সাথে, বা জুতা পরিবর্তন হয়েছে, তার মানে একটা চেষ্টা আছে কিনা ওই যে জুতোটা নিয়ে আসা হয়েছে সেটা ফেরত দেওয়ার। আর যদি চেষ্টা না থাকে, যদি দেখে যে না আমারটা থেকে তো ভালো, এটা একটু নতুন, রেখেই দিই, এই যে রেখেই দিই, এটা কিন্তু তাহলে কি হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, এবং এটা পাপ আত্মসাৎ। হবে ধর্মীয় মতে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, এরকম তো হয়তো স্যার, অ্যাভেলেবেল। এরকম হয়, কিন্তু যদি মনে করেন যে ভুলক্রমে হলো কিন্তু পরে আবার দিয়ে দিলাম, তাহলে আর হবে না, কারণ মানুষ মাত্রই তো ভুল ভুল হতেই পারে। হ্যাঁ আবার স্যার।
মনে করেন যে কেউ যদি মনে করেন আমারটা একটু পুরাতন হয়ে গেছে, একটু নতুন স্যান্ডেল দেখলাম বা জুতা দেখলাম, সেটা আমি নিয়ে নিলাম, এটা তো অবশ্যই কি হবে, আত্মসাৎ হবে। তো সেটাই বোঝানো হচ্ছে এখানে। এ যদি তার নিজস্ব ব্যবহারে পরিণত করে, তার মানে জুতা পরিবর্তন হয়ে গেছে, এবার নিজে ওইটা ব্যবহার করে ফেলছে, তাহলে এটা আত্মসাৎ বা তছরূপ হবে। তাহলে এটা মজার বিষয় যে সম্পত্তিটা মালিকের কাছ থেকে কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে না, মালিকের দখল থেকেও নেওয়া হচ্ছে না। সম্পত্তিটা কিন্তু মালিকের দখলে নাই, সম্পত্তিটা কারো দখলে নাই। একটা রাস্তায় কোনো কিছু পড়ে আছে, তার মানে এই সম্পত্তিটা কিন্তু কারো দখলে নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে কাস্টডিটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ একটা সম্পত্তি, মনে করেন যে একটা মাঠের মধ্যে যদি ফসল থাকে, তাহলে ওই মাঠের মালিক যে, তার দখলে ফসলটা আছে। তারপরে মনে করেন যে একটা ছাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই ছাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই না যে সেইটা পড়ে আছে রাস্তায়। কারণ ছাগল রাস্তায় বা রাস্তার পাশে কি খেতে পারে? ঘাস খেতে পারে। তার মানে এইটা ধরে নিতে হবে মালিকের কাস্টডিতে আছে। তা একটা জড় বস্তু পড়ে থাকা এবং একটা জীব ঘুরে বেড়ানো ভিন্ন জিনিস। তার মানে একটা ছাগল রাস্তায় আছে, এটা তুলে নিয়ে গেলে চুরি হবে, কিন্তু একটা মোবাইল ফোন আছে, সেটা তুলে নিয়ে গেলে আত্মসাৎ হবে। পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তার মানে ছাগল বা কোনো জীবজন্তু যদি হয়, তার একটা মালিক আছে এবং হয়তো বা আশেপাশে আছে, বা বাড়ি আশেপাশেই। তার মানে ছাগলটা আশেপাশে ঘুরে ঘুরে হয়তোবা ঘাস খাচ্ছে। তার মানে এটা ধরে নিতে হবে এই ছাগল বা এই জন্তুটা ওই মালিকের কাস্টডিতেই আছে বা দখলে আছে, তাই এটা নিয়ে গেলে চুরি হবে। কিন্তু একটা মোবাইল ফোন বা জড় বস্তু কোনো কিছু পড়ে থাকলে, ধরে রাখবেন জড় বস্তু পড়ে থাকলে, কারণ নিজে 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 তো জড় বস্তু হেঁটে বেড়াতে পারে না। জন্তু যেহেতু হেঁটে বেড়াতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই সেটা চুরি হবে। তো জড় বস্তু যেহেতু নিজে থেকে সরে যেতে পারে না, তাই এটা আত্মসাৎ হবে। বেসিক পার্থক্য এখানেই। মানে কার কাস্টডিতে আছে, একটা হচ্ছে প্রকৃতির কাস্টডিতে আছে, আর আরেকটা হচ্ছে মালিকের কাস্টডিতে আছে। ক্লিয়ার? এ জেড এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দরুন জেড এর অনুপস্থিতিতে তার গ্রন্থাগারে, মানে বইয়ের দোকান আছে হয়তো বা বাড়িতে কোনো লাইব্রেরি আছে, প্রবেশ করে পড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অপ্রকাশিত সম্মতি ভেবে এ একটি বই নিয়ে যায়। মনে করেন, যেটা উদাহরণ দিচ্ছিলাম গতকালকে, যে আমার নোট আপনারা পেয়েছেন। আপনি পেয়েছেন তো ভাই, সোহেল ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, মনে আমি করেন যে, পেয়েছি স্যার শুক্রবারে। আচ্ছা, তাহলে আপনি সঠিক সময়ে পেয়েছেন। তাহলে আপনি মনে করেন নোটটা আছে, আপনার এক বন্ধু শুনলো যে আপনি শহীদুল্লাহ ক্লাসে, অ্যাডভোকেট শহীদুল ভাইয়ের কাছে ক্লাস করছেন। তো উনি আমার নোটটা দেখতে চাইলেন, একদিন আসলো, এসে দেখলো আপনি নাই। তো আপনার যেহেতু বন্ধু, আপনার পরিবারের আপনার মা বা আপনার যে বাসায় আছে, সে নিশ্চয়ই আপনার রুমে ঢুকতে দিবে, কোনো সমস্যা করবে না আপনি না থাকলেও। রুমে ঢুকে আমার নোটটা দেখলেন উনি, দেখার পর ভালো লাগলো, ফটোকপি করে নেওয়ার উদ্দেশ্যে হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক নিয়ে চলে গেল। যদি নিয়ে যায়, নিয়ে যায় 1-2 দিন পর ফেরত দিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা নেই, বন্ধুর জিনিস বন্ধু নিতেই পারে। কিন্তু নিয়ে যেয়ে যদি আর ফেরতই না দেয় এবং জানালোই না যেটা কে নিয়ে গেল, হয়তো বা বললোই না, আর আপনার পরিবারের, আপনার মা বা যে বাসায় আছে সে বলতে ভুলে গেছে যে হ্যাঁ মিস্টার অমুক এসেছিল, আপনি আমার নোটটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, বাধ্য হয়ে আমাকে আবার অর্ডার করে দিলেন। তো এরকম যদি হয়, তাহলে বন্ধু কর্তৃক এই বইটা কি হয়ে যাবে? আত্মসাৎ হয়ে যাবে। বুঝতে পারলেন তো? আত্মসাৎ। হ্যাঁ স্যার। যদিও বন্ধু হয়, বন্ধু বন্ধুর জিনিস নিয়ে যেতে পারে, কিন্তু ফেরত তো দিতে হবে, তাই না? অবশ্যই। তো এটা কিন্তু চুরি নয়, যেহেতু বন্ধু তাই চুরি নয়, কিন্তু অপরিচিত কেউ হলে কি হতো? চুরি চুরি হতো। হইতো। তাহলে এই ঘটনাগুলো বুঝতে হবে, না হলে কিন্তু এমসিকিউ উত্তর দিতে পারবেন না, রিটেন উত্তর দিতে পারবেন না। রিটেনও কিন্তু এইভাবে উদাহরণ তুলে দেয়, দিয়ে বলে এটা কি অপরাধ হয়েছে এবং সাজা কত। তাহলে আপনাকে পেনাল কোড বুঝতে হলে উদাহরণগুলো ভালোভাবে বুঝতে হবে, এবং উদাহরণ বুঝতে হলে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে হবে, যে কি বোঝানো হচ্ছে। একটু সামান্য এদিক ওইদিক পরিবর্তন করে দিবে, মানে চেহারা চেঞ্জ করে দিবে প্রশ্নের। এই উদাহরণটা একটু অন্যভাবে করে দিল, এ জেড আছে তো ক খ দিয়ে দিল, বা পি কিউ দিয়ে দিল, বা এক্স ওয়াই দিয়ে দিল, তখন আর অনেকে বুঝতে পারবে না। তা ঘটনা যখন আমি পড়ছি, তখন বাস্তবে এরকম ভাবতে হবে। তাই আমি উদাহরণ কিন্তু বাস্তবসম্মত দেওয়ার চেষ্টা করছি, যেন মনে থাকে আপনাদের। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং আপনাকেও এরকম হাজারো আপনার উদাহরণ মনে রাখার চেষ্টা করতে হবে এবং বানাতে হবে, যে এরকম সিচুয়েশন হলে কি হবে, বাস্তবে তো এরকম ঘটনা ঘটে, মানে বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করতে হবে। কিন্তু পরবর্তীতে বইটি নিজের প্রয়োজনে বিক্রয় করে দেয়।
এখন আমি উদাহরণ দিলাম যে বইটি সে নিজে ব্যবহার করছে আপনার বন্ধু, তাহলে তশরূপ হবে, বিক্রয় করে দিলে তো হবেই। এই ক্ষেত্রে আত্মসাৎ বা তশরূপ হবে। আরেকটা উদাহরণ, এ ও বি একটি ঘোড়ার যৌথ মালিক। আমরা পড়ছি 1860 সালের আইন, ওই সময় কিন্তু ঘোড়া একটা ভালো যানবাহনের মাধ্যম ছিল, তাই না? এ ঘোড়াটি ব্যবহারের অভিপ্রায়ে বি এর দখল হতে নিয়ে যায়, তার মানে দুই বন্ধু মিলে একটা ঘোড়া কিনেছে, এ এবং বি। তো এ নিয়ে চলে গেছে বি এর দখল থেকে, মানে বি এর কাছে ছিল ঘোড়াটা, বি কিছুদিন ব্যবহার করছিল, এবার এ নিয়ে চলে গেছে। যেহেতু এ এরও ঘোড়াটি ব্যবহারের অধিকার আছে, তার মানে দুইজনেরই কি মালিকানা আছে। যেহেতু এও ঘোড়াটি ব্যবহারের অধিকার আছে, সেহেতু এটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ নয়। ঘোড়ার মালিক দুইজনই, কিন্তু বিয়ের দখল থেকে তো না বলে নিয়ে গেল। কিন্তু এ যদি ঘোড়াটি বিক্রয় করে সমুদয় অর্থ নিজে গ্রহণ করে, তবে এটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হবে। তার মানে ঘোড়ার মালিক দুইজন, বিয়ের কাছ থেকে এ নিয়ে চলে গেল, নিয়ে যেতেই পারে, ব্যবহার করতে পারে, কারণ সেও মালিক, হয়তোবা বলে নিয়ে যায়নি। নিয়ে যাওয়ার পরে সে যদি বিক্রয় করে দিয়ে পুরো টাকাটা নিয়ে নেয়, তাহলে কি হবে? বিয়ের যে অর্থ আছে এই ঘোড়ার ক্ষেত্রে, তাকে তো কি করা হলো, বঞ্চিত করা হলো, তাই এটা আত্মসাৎ হবে। এই পয়েন্টটা বোঝা গেল কিনা সোহেল ভাই? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমি মালিক, আমি পুরোটা আবার নিয়ে নিলাম, কিন্তু অর্ধেকের মালিক তো আমি, পুরোটার মালিক আমি না। না না। এখানে ব্যাখ্যা এক হচ্ছে, কিছু সময়ের জন্য অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলেও এ ধারা মতে অপরাধ হবে। এই যে কিছু সময়ের জন্য আত্মসাৎ বলতে কি বোঝাচ্ছে, এটার একটা উদাহরণ দিচ্ছি। এ জেড এর একটি ফাঁকা সরকারি প্রমিসরি নোট দেখতে পাই, বা কুড়িয়ে পায়, বা দৈবভাবে পায়, মানে রাস্তায় পেয়ে গেল। এটা আপনারা প্রমিসরি নোটটা কি জিনিস না বুঝলে আপনারা মনে করেন চেক, মনে করেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির একটা চেক পেয়েছে। তো এই চেকটি বা নোটটি জেড এর মালিকানাধীন জেনেও ভবিষ্যতে জেড কে ফেরত প্রদানের অভিপ্রায়ে কিছু সময়ের জন্য এর নোটটিকে বা চেকটিকে জামানত হিসাবে ব্যবহার করে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। এ অত্র ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে, হয়তো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং এখানে চেক জমা দিচ্ছে। বর্তমানে এখন অনেক কিস্তি দেয়, মাইক্রো ক্রেডিট আছে, চেক জমা নাই, তো চেক জমা দিলে কি নাই, আপনার টাকা দেয়, তো এইভাবে অন্যের চেক জমা দিয়ে টাকা নিচ্ছে। তাহলে সে যদি মনে করে যে হ্যাঁ আমি 2 মাস পরেই এই লোনের টাকা পরিশোধ করে চেকটা ফেরত নিয়ে আবার যার চেক তাকে দিয়ে দিব, এটা করলে কি, এটা কি করা উচিত না অনুচিত সেটা বলেন আগে। কমন সেন্সে কি মনে হচ্ছে সোহেল ভাই? স্যার একটু বিষয়টা আবার ক্লিয়ার করুন। হ্যাঁ, বুঝতে পারিনি বিষয়টা। মনে করেন যে আপনি আপনার প্রতিবেশীর একটা চেক রাস্তায় পেলেন, পাওয়ার পরে হুম। এই চেকটা একটা দোকানে দিলেন, দিয়ে বললেন যে ভাই এই চেকটা রাখেন, তার পরিবর্তে আমাকে 10,000 টাকা দেন, আমি 2 দিন পরে 10,000 টাকা দিয়ে চেকটা ফেরত নিয়ে যাব। এই কাজটা করা আপনার উচিত হবে কিনা? না স্যার, করা হবে না, উচিত কারণ হবে না, কারণ একটা একটা মালিক। অন্যের চেক অন্যকে না জানিয়ে, অন্যের অনুমতি না নিয়ে আপনি ব্যবহার করছেন জামানত হিসাবে। যদি আপনি টাকা দিতে না পারেন, তাহলে তো ওই ব্যক্তিকে ধরবে যে জানেই না যে আমার চেক ব্যবহার করে টাকা নিয়েছে একজন, আত্মসাৎ। তাহলে এটা আত্মসাৎ হবে। আরো একটা হ্যাঁ স্যার। উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আহ শ্রাবণী আপু লাইনে আসার চেষ্টা করছেন, লাইনে আসেন। গতদিন তো লাইনে আসতে পারলেন, গতকালকে। আপনার লাইন অন করার সুযোগ দিচ্ছি আমি এখান থেকে, হাত উত্তোলন করেছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি সোহেল ভাই। মনে হ্যাঁ করেন স্যার, যে বলেন। একটা রাস্তায় আপনি স্বর্ণের একটা অলংকার পেলেন, আপনি জানতে পারলেন যে হ্যাঁ এটা আমার প্রতিবেশীর, বা আপনি জানতে পারলেন যে এটা আমার পরিবারের একজন সদস্যর, মনে করেন যে হয়তো বা আপনার বড় ভাইয়ের মিসেসের, আপনার ভাবির। আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ এই গহনাটা আমার ভাবির, আপনি চিনেন। এরকম হতে পারে না, আপনার ভাবির গহনা কোথাও পেয়ে গেলেন, হয়তো বা একই পরিবারে যদি একই বাড়িতে হয়, তাহলে পরিবারের অপর সদস্যের তো গহনা হয়তো বা চোখে পড়তে পারে। তো হয়তো বা আপনি এমন জায়গায় পেলেন যে যেখানে থাকার কথা না। যদি ঘরের মধ্যে হয়, মনে করেন আপনার ভাবির গহনা, সেটা তার ঘরের টেবিলের উপরে যদি থাকে, তাহলে সেটা সেখান থেকে সরালে কিন্তু চুরি হবে, কারণ তার কাস্টডিতে থাকা, মালিকের কাস্টডিতে আছে। কারণ টেবিলটা, ঘরটা হচ্ছে আপনার ভাবির বা আপনার ভাইয়ের,
তাই সেখান থেকে নিলে সেটা চুরি হবে। কিন্তু এটা বাড়ির হয়তো বা একটা উঠোনে পড়ে আছে। উঠোন বোঝেন তো? হ্যাঁ স্যার। তাহলে উঠান। গহনাটা, ভাবির একটা গহনা দেখলেন, গলার চেন উঠোনে পড়ে আছে বা হাতের আংটি উঠোনে পড়ে আছে। তো সেটা আপনি নিয়ে গেলেন। এটা দেখলেন যে মার্কেটে নিয়ে গেলেন, এটা 50,000 টাকা দাম। তো স্বর্ণকারকে বলছে এটা রেখে আপনি আমাকে 40,000 টাকা দেন, আমি 10 দিন পরে 40,000 টাকা দিয়ে এই আংটিটা ফেরত নিয়ে যাব। এটা করা উচিত হবে কিনা আপনার ভাবির অনুমতি ছাড়া? না স্যার, এটা হবে না, উচিত হবে না। এটা উচিত হবে না, কারণ তাই এটা আত্মসাৎ হবে। কারণ কমন সেন্সে যদি মনে হচ্ছে উচিত হবে না, তাহলে এটা অবশ্যই অপরাধ হবে এবং আত্মসাৎ হবে। আর এটা যদি ও, ভাবির ঘর আচ্ছা। থেকে নিয়ে যে করা হয়, যদি ভাবির ঘর থেকে নিয়ে যে করা হয়, তাহলে এটা চুরি হবে। কারণ ভাবির চুরি। দখলে আছে। কিন্তু এটা যদি উঠোন থেকে নিয়ে যাওয়া হয়, কারণ ভাবির দখলে নাই, মানে হারিয়ে যাওয়া জিনিস দৈবভাবে পাওয়া। কিন্তু ভাবির ঘরে ঢুকে ভাবির আহ টেবিল থেকে বা ভাবির বিছানায় পড়ে আছে সেখান থেকে যদি নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু চুরি হবে, কারণ তার দখলে আছে। হাতে পড়ে থাকলেই দখল হয় না। মনে করেন যে আমার ডেস্কে একটা মোবাইল ফোন আছে, তার মানে এটা আমার দখলে আছে। আমি কোর্টে গেলাম, আমার কোর্টে আমার টেবিলের ওপরে কি থাকে? আমার ব্যাগ থাকে। এখন আমি কোর্টে মামলায় হিয়ারিং করছি, কিন্তু আমার টেবিলের মধ্যে ডকুমেন্ট থাকে, ওকালতনামা থাকে। এখন যদি আমার হাজিরা বা ওকালতনামা কেউ আমার ব্যাগের মধ্যে থেকে বের করে নেয়, এটা কি হবে? চুরি হবে, যদিও আমি সামনে নাই। কিন্তু ওই টেবিলটা তো আমার, ওই পজিশনটা তো আমার। আমার যেহেতু পজিশনে আছে, তাই আমার দখলে ইনডিরেক্টলি আছে ধরে নিতে হবে। তার মানে এখানে দখলটা কিভাবে আছে, এটা একটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন এটা চুরি না আত্মসাৎ। ক্লিয়ার? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এই যে আমি যদি ভাবির গহনাটা টেবিল থেকে নিয়ে বলি যে হুম, ভাই আপনি আমার 40,000 টাকা দেন, পরে হুম, আমি আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব, ফেরত দিয়ে এই গয়নাটা নিয়ে যাব, হুম। তখন কি স্যার চুরি হবে? হ্যাঁ, চুরি হবে। আপনি টেবিল থেকে নিয়ে গেছেন ভাবিক না বলে। আপনি পাঁচটা যে আচ্ছা তা। উপাদান আছে চুরির, চুরির যে পাঁচটা উপাদান সবই তো মিলে যাবে। কারণ টেবিলটা কার? ভাবির বা আপনার ভাইয়ের। তাহলে যেহেতু হ্যাঁ, টেবিল তাদের, তার মানে তাদের দখলে আছে ধরে নিতে হবে। কিন্তু উঠান থেকে নিলে এটা আত্মসাৎ হইতো কারণ বিষয়টা। উঠোনে তো একটা আংটি তো উঠোনে থাকার কথা না। মানে হা ওখানে হা হা। থাকা, ওখানে আছে, তার মানে এটা কি দৈব চক্রে চলে গেছে, মানে র্যান্ডমই চলে গেছে, হারিয়ে গেছে। তাহলে হারিয়ে যাওয়া জিনিস তুলে নিয়ে গেলে আত্মসাৎ। আর যেখানে আত্মসাৎ। থাকার কথা টেবিলে থাকতেই পারে, তার মানে মালিকের আমার ঘরের কাস্টডি মধ্যে। থেকে নিলে, মালিকের কাস্টডি থেকে নিলে সেটা চুরি। আর হ্যাঁ, যদি হ্যাঁ, এটা ন্যাচারালি আমি কোনো কোথাও পাই, তাহলে হ্যাঁ, হয়তো হ্যাঁ, মালিক যদি আমি নির্ণয় না করতে পারি, তাহলে সেটা হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ। এটা হচ্ছে বেসিক পার্থক্য চুরি এবং আত্মসাতের। এটা যদি ধরে ফেলতে পারেন, হাজারো যদি উদাহরণ দেওয়া হয় ধরে ফেলতে পারবেন। ক্লিয়ার? এবং হ্যাঁ এইভাবে স্যার। কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট যদি বোঝেন যে দুইটা অপরাধের মধ্যে ডিফারেন্সটা কি, দেখেন একই জিনিস, ওই একই আংটি, একবার চুরি আবার একবার আত্মসাৎ। আবার যদি ওই ভাবির গলায় একটা চাকু ধরে বলেন আপনার আংটিটা দিয়ে দেন, না হলে আপনাকে মেরে ফেলবো, তাহলে এটা আবার দস্যুতা হয়ে যাবে। আবার দস্যুতা। এই কাজই যদি আপনি 5 জন বন্ধু মিলে করেন, না ডাকাতি হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। অথবা আপনার ভাবিকে ফোন দিয়ে যদি বলেন যে ভাবি আপনার আংটিটা আমাকে পাঠাই দেন, যদি না পাঠান তাহলে কিন্তু আমি এই ক্ষতি করে ফেলবো, তাহলে এটা আবার কি হবে? বলপূর্বক আদায়। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, মাইন্ড করছেন না তো আপনার ভাবিকে দিয়ে উদাহরণ দিচ্ছি বলে? না না না, আরো মনে রাখতে সুবিধা হবে, তাই তো? আপনার ক্লাসটা খুব মজা পাইতেছি স্যার আজকে, আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা হচ্ছে। ব্যাখ্যা দুয়ে দেখেন কি বলছে। কোন অস্থাবর সম্পত্তি অস্থাবর হতে হবে। কারণ বাড়ি পুকুর এগুলো তো স্থাবর সম্পত্তি, এগুলো কিন্তু সরে যায় না, হারিয়ে যায় না। কোন অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে সম্পত্তিটির প্রকৃত মালিককে ফেরত প্রদানের জন্য অনুসন্ধানের চেষ্টা না করে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সম্পত্তিটি নিজস্ব কাজে ব্যবহার করলে এ ধারা মতো অপরাধ হবে, তার মানে আত্মসাৎ হবে। এ রাজপথে একটি টাকা কুড়িয়ে পায়, একটি টাকা কুড়িয়ে পায় বলতে মনে করেন যে 1,000 টাকার একটা নোট পেল, বা দেখতে পাই বা দৈব চক্রে পাই, টাকাটির মালিক কে তা সে জানতো না, এ টাকাটি তুলে নেয়, এ দ্বারা অধীন অপরাধ হবে না। মানে টাকাটা যে তুলে নিল, এখন রাস্তায় একটা টাকা পড়ে আছে, আমি টাকাটা তুলে নিলাম। টাকা তুলে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে অপরাধ হবে না, কারণ আমি এটা চেষ্টা করতে পারি এটার মালিককে তাকে ফেরত দেওয়ার। কারণ ফেরত দেওয়ার কিন্তু এখনো সুযোগ আছে। ফেরত তো আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো না, আশেপাশে যদি মালিক না থাকে। আমি 1 দিন 2 দিন পরেও দিয়ে দিতে পারি, তাই না? ওই টাকাটা যদি আমি ব্যবহার না করি সেই ক্ষেত্রে। বোঝা গেল কি?
হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি একটা নিজস্ব ব্যাখ্যা যুক্ত করেছি। টাকাটি সে পরবর্তীতে কি করলো তা উল্লেখ নেই। তাছাড়া টাকাটির মালিককে তা জানতে পারা প্রায় অসম্ভব। তবে কোনোভাবে টাকাটির মালিককে তা জানা গেলে অবশ্যই টাকাটি মালিক বরাবর ফেরত প্রদান করতে হবে, অন্যথায় অত্র ধারার অধীন অপরাধ হবে। তার মানে উপরের যে উদাহরণ, রাস্তায় টাকা পড়ে পেলাম, তুলে নিলাম, মানে সঙ্গে সঙ্গে অপরাধ হলো না। দু একদিন পরের বা সে টাকাটা ফেরত দিচ্ছে কিনা বা ফেরত দেওয়ার চেষ্টা করছে কিনা এটা লক্ষ্য করতে হবে। তাহলে এটা বুঝতে হবে যে সেটা অপরাধ হবে কিনা। এখন টাকার পরিমাণ যদি 10 লক্ষ টাকা হয়, 10 লক্ষ টাকার একটা ব্যাগ আপনি রাস্তায় পেলেন, নিশ্চয়ই ওই এলাকায় মাইকিং করবে মানুষ, বা সাইনবোর্ড দিয়ে দিবে, বা পুলিশের কাছে জিডি করবে যে আমার টাকা হারিয়ে গেছে, বা কোনোভাবে চেষ্টা করবে খোঁজার মালিক। এখন আপনি যদি চেষ্টা করেন যে এই টাকাটা যে আমি পেলাম এটা কার, অনেক পথ আছে। আপনি এখন ফেসবুকে পোস্ট দিতে পারেন, আপনি থানায় যে একটা থানায় টাকাটা জমা দিতে পারেন, বা আশেপাশের লোকজনকে বলতে পারেন, বা ওই এলাকায় মসজিদ থাকলে মসজিদে আপনি মাইকিং করাতে পারেন। মানে আপনার টাকাটা ফেরত দেওয়ার যদি নেক ইচ্ছা থাকে, সৎ ব্যক্তি আপনি যদি হন, তাহলে নিশ্চয়ই আপনি একটা উপায় খুঁজে বের করবেন টাকাটা মালিক বরাবর ফেরত দেওয়ার জন্য। তাই নয় কি? অবশ্যই স্যার। 2 দিন আগে আমার একটা ঘটনা ঘটেছে। আমি একটা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম, টি শার্ট কিনেছিলাম। টি শার্ট কেনার পরে সেখানে খুচরা টাকা তার কাছে ছিল না, পরে নেবো বলে আমি যাইনি, 2-3 মাস তার কাছে যাইনি। এই রাস্তায়, একই রাস্তায় দিয়ে চলাচল করি, কিন্তু দাঁড়ানোর আমি ভুলে গেছি। পরেও আমাকে একদিন দেখেছে, দেখে বলছে, স্যার আপনি আমার থেকে 80 টাকা পাবেন, সেই টাকাটা আপনি নেননি, নেন। তার মানে একজন সামান্য ভ্যানে বা রাস্তায় যারা বিক্রয় করে তাদের মধ্যেও এই ধরনের টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, একটা ফল বিক্রেতা, ফল কেনার পর খুচরা দিইনি, এরকম আমার সাথে প্রায়ই হয়। তো এই ঘটনাটা মনে করেন, ফল কিনে যে দোকান থেকে, খুচরা টাকা 80 টাকা ফেরত নিতে ভুলে গেছি আমি। তো ওই ফল বিক্রেতা আজকে দেখা হয়ে বলছে, স্যার আপনি আমার থেকে পাবেন, আমি ভুলে গেছি। তো তার মধ্যে এই সততাটা কাজ করছে। এখন সে যদি ওই টাকাটা আর আমাকে না দিত, তাহলে ওই 80 টাকা তার আত্মসাৎ করা হতো। যদিও 80 টাকার জন্য আমি মামলা করব না, কিন্তু অ্যামাউন্টটা বেশি হলে অনেক সময় মামলা হতেও পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে এখানে সততাটা কাজে লাগছে। সততা যদি না থাকে তাহলে এই ধারার অপরাধ হবে, সততা থাকলে ফেরত দেওয়ার চেষ্টা করলে সেটা অপরাধ হবে না। সেটাই বলা হচ্ছে। এ রাজপথে একটি পত্র কুড়িয়ে পাই, যার মধ্যে একটি ব্যাংক নোট ছিল। তার মানে একটি চিঠি পেল, চিঠির মধ্যে একটি ব্যাংকের নোট ছিল। পত্রে উল্লেখিত ঠিকানা অনুসারে তা প্রকৃত মালিক বরাবর ফেরত প্রদান না করে এ তা আত্মসাৎ করে ব্যবহার করে এ অত্র ধারার অধীন অপরাধ করেছে। মনে করেন যে, হ্যাঁ শ্রাবণী আপু কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আমার একটা অদ্ভুত বা প্রশ্ন মাথায় আসছে স্যার। বিষয়টা হচ্ছে, হ্যাঁ অবশ্যই। ধরেন স্যার, ধরেন আপনি কিছু গাছ বিক্রি করলেন, যা আপনার হ্যাঁ। বাবার বা মার পৈতৃক সম্পদ। হুম। তো সেইখানে আপনি আপনার অ্যাবসেন্সে এই টাকাটা কালেক্ট করবে আপনার ভাই। হুম। কিন্তু আপনার ভাই টাকাটা কালেক্ট না করে দেখা যায় যে গ্রামে স্যার কিছু মাথা মোড়ল থাকে না। হুম। হুম। তো এদের ভিতর থেকে কেউ আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার ভাইকে টাকাটা না দিয়া টাকাটা সে হুম। নিজে নিল। তো এটা আসলে হ্যাঁ, কি হবে? চুরি, ডাকাতি, ছিনতাই না আত্মসাৎ? এটা প্রতারণা হবে। এটা প্রতারণা হবে, আমরা প্রতারণাতে আসবো আজকে। প্রতারণা মামলা হবে। হ্যাঁ, এটা জি প্রতারণা স্যার। হবে। এটা আমরা প্রতারণার ধারা আজকে পড়বো, 415-তে আছে প্রতারণা। তারপরে আপনি আচ্ছা এটা ঠিক আছে। মিলিয়ে দিব আমি, ঠিক আছে? আপনি জি স্যার নয়েজ না ঠিক হলে আছে। লাইনে থাকেন। তো আচ্ছা, এই যে চিঠির মধ্যে চেক আছে, তার মানে জানতে পারলাম এই চেকে মালিক কে। 5 লক্ষ টাকার চেক, এখন ওই মালিককে না দিয়ে আমি ব্যাংকে গেলাম, 5 লক্ষ টাকা তুলে নিয়ে নিজে ব্যবহার করলাম। তাহলে অবশ্যই এটা কি হবে? অনুচিত কাজ এবং আত্মসাৎ হবে, চুরি হবে না, আত্মসাৎ হবে। কারণ এটা তো রাস্তা থেকে পড়ে পাওয়া জিনিস। একটি চেক কুড়িয়ে পাই, চেকটি কে বহন করছিল তা জানা গেল না, কিন্তু চেকটি কে ড্র করেছিল তা জানা গেল। আচ্ছা, ড্র কে করেছিল? ড্র মানে চেকের মালিক, মানে যে চেক লিখে দেয়, মানে অ্যাকাউন্টের মালিককে ড্রয়ার বলা হয়। হ্যাঁ, এবং যাকে লিখে দেওয়া হয়, মানে যার বরাবর দেওয়া হয় চেক, তাকে বলে হচ্ছে আপনার যে বেয়ারার। হ্যাঁ, বা চেক বহনকারী, মানে যার নামে চেক ইস্যু করা হয়েছে সেটা লিখা নাই, কিন্তু কে চেক
ইস্যু করেছে তার নাম লেখা আছে, কারণ তার সাইন থাকবে, তারপরে তার সিগনেচার থাকবে, তার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তার নাম থাকবে চেকের যে অ্যাকাউন্ট হোল্ডার তার। তো এটা জানা গেল। তো মালিককে না খুঁজে এ তা আত্মসাৎ করে ব্যবহার করে এ অত্র ধারার অধীন অপরাধ করেছে। কারণ ব্যাংকের চেক, যে ব্যাংক যে শাখার চেক সে শাখায় জমা দিয়ে দিলে হয়ে গেল, তাহলেই তো আপনি ফেরত দিতে পারতেন। তাহলে এটা কাজ না করলে অবশ্যই আত্মসাৎ হবে। তবে বর্তমান যুগে যে কোনো জিনিস ফেরত দেওয়া সম্ভব। ফেসবুকের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিলেই পাওয়া যাবে মালিককে। হ্যাঁ, রাজীব ভাই লাইনে আসেন, লাইনে আসার সুযোগ দিচ্ছি। এ জেড এর নিকট হতে টাকা সহ তার পার্স পড়তে দেখে তাকে ফিরিয়ে দেওয়ার অভিপ্রায় পার্সটি তুলে নেয়। মনে করেন যে শ্রাবণী আপু রাস্তা দিয়ে যাচ্ছেন বা রিক্সাতে যাচ্ছেন, শ্রাবণী আপুর পিছনে রিক্সাতে আছেন রাজীব ভাই। হ্যাঁ, তো শ্রাবণী আপুর সামনে রিক্সায়, পিছনে রিক্সায় রাজীব ভাই আছেন। এখন শ্রাবণী আপুর যে পার্স, তার মধ্যে টাকা পয়সা আছে, মোবাইল ফোন আছে, হয়তোবা তার পার্সটা রাস্তায় পড়ে গেল। পেছন থেকে রাজীব ভাই দেখতে পেলেন যে হ্যাঁ, একজন মহিলা পার্স পড়ে গেল। উনি রিক্সাটা থামিয়ে পার্সটা তুলে নিলেন। এখন রাজীব ভাই যদি একটু দ্রুত যে পার্সটা আবার শ্রাবণী আপুকে ফেরত দেয়, তাহলে তো এটা খুবই ভালো কাজ, সৎ ব্যক্তির কাজ। এখন কোনো কারণে যদি এই পার্সটা আর ফেরত দেওয়া না হয়, পরবর্তীতে এ তা নিজের কাজে ব্যবহার করে, মানে ফেরত যদি না দেওয়া হয়, এ অত্র ধারার অধীন অপরাধ করেছে। তার মানে ওই, যেহেতু আমি পড়ে যেতে দেখলাম যে এটার, হ্যাঁ ওই রিক্সায় যে মহিলা আছে ওই মহিলার পার্স, এটা তো জানতে পারলো। বা হয়তো বা রাস্তায় জি যাচ্ছি, স্যার। যেতে যেতে হাঁটতে হাঁটতে একজনের টাকা পড়ে যাচ্ছে বা একটা মোবাইল ফোন পড়ে যেতে দেখলাম, আমি দেখলাম যে কার্ডটা পড়ে গেল, তারপরেও তুলে নিয়ে তাকে দিলাম না, তাহলে অবশ্যই এটা আত্মসাৎ হবে। বোঝা গেল কিনা রাজীব ভাই, বুঝতে পারলেন? স্যার আমি বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার মনে করেন যে আমি চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম থেকে সাতক্ষীরা আসছি, এবং হুম। চট্টগ্রাম থেকে আমি যে সিটে বসে আছি আমার পাশাপাশি দুজন সিট। এইবার হুম। কোন ক্রমে ওই ব্যক্তি ঢাকা নেমে গেল, কিন্তু ঢাকায় হ্যাঁ। নেমে যাওয়ার আগে ওনার যে পার্সটা, সে পার্সটা হুম। ওনার সিটে পড়ে, মানে পড়ে পড়ে থাকলো আর কি, এবং সেখানে আহ, আর 10,000 টাকা আছে। এবার হুম। কোনো ক্রমে আমি হয়তো ঘুমাইছিলাম বা আমি ক্লান্ত ছিলাম, কিন্তু আমি যখন সাতক্ষীরা এসে নামলাম তখন দেখলাম যে আমার পাশে ওই মানিব্যাগটা পড়ে আছে। ওনার তো হুম। আমি চিনি না, বা ওনার সঙ্গে আমার যোগাযোগও নাই, বা আমি ফেসবুকে হ্যাঁ। হয়তো আমি স্ট্যাটাস দিলাম যে একটা পার্স পাওয়া গেল। এবার যখন হুম। ওনাকে পাওয়া না গেল তখন আমি ওই পার্সটা কি কাজে লাগাবো? আমার নিজের কাজে আচ্ছা, ব্যবহার করলে সেটা এখানে কি কোনো অপরাধ? এখন আপনি যদি এরকম কারো পার্স দেখেন, দুইটা কাজ করা যাবে। প্রথমত আপনি টাচই করলেন না, আপনি টাচ করলেন না, তার মানে আপনার কোনো অপরাধী হলো না, আবার মানে কোনো লেনদেনই হলো না। আপনি দেখলেন, দেখে আপনি ইগনোর করে চলে গেলেন, এটা একটা কাজ হবে। তো এটা সুনাগরিকের কাজ না। কারণ এটা যদি যারা চোর বদমাশ তারা পায়, তারা তো নিয়ে নিবে এবং যার পার্স তার ক্ষতি হবে। তাহলে এই কাজটা করলে আপনার অপরাধ হবে না, কারণ আপনি টাচই করলেন না, আপনি না দেখে রেখে দিয়ে চলে গেলেন, হাতই দিলেন না। বুঝতে পারলেন আমার কথা? জি স্যার। জি স্যার। এবার দ্বিতীয় কাজ, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুনাগরিকের কাজ, যেহেতু ট্রেনের, আপনি ওই পার্সটা নিয়ে ট্রেনের সংশ্লিষ্ট স্টেশনের স্টেশন মাস্টারের কাছে জমা দিয়ে দিবেন। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুনাগরিকের কাজ। কারণ যার পার্স হারাইছে, হয়তোবা সে সেখানে খোঁজ করতে পারে। বুঝতে পেরেছেন? জি এবং স্যার। যার যার পার্স হারাইছে সে রেলওয়ে থানা বলে থানা থাকে, রেলওয়ে থানায় সে কি করতে পারে, জিডি করতে পারে। জিডি কেন করা হয়, হারিয়ে গেলে কোনো কিছু জিডি কেন করা হয়? কারণ জিডি যখন করা হবে, জিডিতে মোবাইল নাম্বার থাকে, এবং আপনি যখন ওই থানায় জমা দিবেন তখন ওই জিডি কারীকে ফোন দিবে যে হ্যাঁ ভাই, আপনি যেটার জন্য জিডি করেছিলেন ওইটা একজন সৎ ব্যক্তি, ভদ্রলোক ব্যক্তি জমা দিয়ে গেছে, সে দ্রুত পেয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছি। এখন আপনি যদি মনে করেন পুলিশের কাছে জমা দেবো, পুলিশ যদি আর না দেয়, স্টেশন মাস্টার যদি না দেয়, সেটা তার ব্যাপার, আপনার দায়িত্ব আপনি পালন করলেন। আপনি ধর্মীয় দিক থেকে আহ পাপমুক্ত থাকলেন এবং আইনের দিক থেকেও ফ্রেশ থাকলেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। আপনি যখনই স্টেশনে বা থানায় জমা দিলেন, তারপর ওটা নিয়ে আপনার টেনশনই থাকলো না। কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ সে পেলো কিনা এটা জানার জন্য হয়তোবা আপনি যখন জমা দিলেন আপনার ফোন নাম্বারটা দিয়ে আসতে পারেন, যে হ্যাঁ, এবং যার কাছে জমা দিলেন তার ফোন নাম্বারটা নিতে পারেন খোঁজ নেওয়ার জন্য, যদি আপনার মনের মধ্যে কৌতূহল হয় যে প্রকৃত ব্যক্তির কাছে পার্সটা পৌঁছালো কিনা। এতটুকু করা যেতে পারে, কিন্তু আপনি জমা দেওয়ার পর আপনার টেনশন মুক্ত হয়ে গেলেন। কিন্তু যখন আপনি নিজের কাছে রাখলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন, কে আসলো কে আসলো না। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা আমরা আলোচনা করছি 403
আত্মসাৎ। তাহলে উদাহরণ পড়ছি যে কারো পার্স বা টাকা সহ কোনো কিছু পড়ে গেল, মূল্যবান কোনো কিছু পড়ে গেল, দেখতে পেলাম যে কে কার কাছ থেকে পড়ে গেল, তাকে ফেরত না দিয়ে সেটা যদি নিজে ব্যবহার করা হয় সেটাও আত্মসাৎ। কারণ আমি জানতেই পারছি যে এটা কার সম্পত্তি। এ টাকা সহ একটি পার্স কুড়িয়ে পেল, সে জানতো না এটির মালিক কে। পরবর্তীতে সে জানতে পারলো যে এটির মালিক জেড, তবুও এ পার্সটি নিজের কাছে ব্যবহার করে। জানতে পারলাম যে এটা জেড, তাহলে এর উচিত ছিল জেডকে ফেরত দেওয়ার। তারা ফেরত না দিয়ে এ অত্র ধারার অধীনে অপরাধ করেছে, মানে আত্মসাৎ করেছে। এ একটি মূল্যবান আংটি কুড়িয়ে পেল, আংটিটির মালিক কে সে জানতো না। তাহলে একটা আংটির মালিক কে সেটা তো জানা সম্ভব না যদি পরিচিত ব্যক্তির না হয়। এটির মালিককে খোঁজার চেষ্টা ছাড়াই তাৎক্ষণিকভাবে এই আংটিটি বিক্রয় করে দিল, মানে রাস্তায় পেলো আংটিটার দাম 50,000, সেটা জুয়েলারিতে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রয় করে দিল 50,000 টাকায়, দিয়ে সে টাকাটা সে ব্যবহার করে ফেললো। তার মানে এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে একটা আত্মসাৎ। এই হলো আত্মসাৎ। এবং আত্মসাতের সাধারণভাবে আত্মসাৎ যদি করে তাহলে 2 বছরের সাজা হবে। এরপরে 404-এ বলা হচ্ছে মৃত্যুদণ্ড, সরি, মৃত্যুকালে কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসৎভাবে আত্মসাৎকরণের শাস্তি। মনে করেন একজন ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থায় অনেকে কি বাঁচানোর চেষ্টা না করে কি করে যে তার কাছে কোনো পকেট বা তার আশেপাশে ব্যাগ ট্যাগ আছে কিনা, এরকম আছে মানুষ যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে হেল্প না করে কি করা হচ্ছে, তার সম্পত্তি আশেপাশে কি আছে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার মোবাইল ফোন, মানি ব্যাগ, এগুলা। মানে আহত অবস্থায় পড়ে আছে, মুমূর্ষু অবস্থায়, মারা যাবে কিছুক্ষণ পরে, তার সম্পত্তি যদি নিয়ে নেওয়া হয় তার সামনেও, তাহলে এইটা যদি দেখতে পাই, ওই যে মুমূর্ষু ব্যক্তি যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা কে নিল, তাহলে এইটা কিন্তু কি হবে, চুরি হবে। কিন্তু মুমূর্ষু ব্যক্তি যদি বুঝতে না পারে যে কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এখানে এটা চুরি অনেক সময় মনে হতে পারে, কিন্তু চুরি এই কারণ নাই, কারণ মৃত্যুকালে অনেক সময় ওই ব্যক্তির জ্ঞান না থাকতে পারে, আবার জ্ঞান থাকলেও হয়তো বা হিতাহিত জ্ঞান নাই, তার জীবন নিয়েই টানাটানি, তার অর্থ সম্পদের হয়তো বা চিন্তা নাই। আবার সিচুয়েশন এরকম হতে পারে যে একটা বাড়ির মধ্যে একজন মুমূর্ষু ব্যক্তি, হয়তোবা 60, 70, 80, 80 বা 100 বছরের একজন বৃদ্ধ মানুষ, সে বাসায় আছে, তার চাকর আছে, তার কেরানি আছে, বা কোনো ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিতে আসছে, বা তার কোনো নার্স আছে ট্রিটমেন্ট দিতে আসছে। তো সে অর্থ সম্পদশালী, তার বাড়িতে সম্পদ আছে, তাকে দেখভাল করছে। এখন এই অবস্থায় সে মারা যাচ্ছে, ওই সময় তাকে বাঁচানোর বা তার সেবা করার পরিবর্তে তার সম্পদ যদি চুরি করার চেষ্টা করা করা হয়, তাহলে সেটা কি হবে, সম্পত্তি আত্মসাৎ হবে। এবং 403 ধারা না হয়ে 404 ধারায়, কারণ মৃত্যুকালে মানে যার সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে সে যদি মৃত্যু পথযাত্রী হয়, সে মৃত্যুকালে নিয়ে নিলে সেটা 2 বছর থেকে বৃদ্ধি পেয়ে 3 বছর হয়ে যাবে, যদি কোনো কি ব্যক্তি হয়, অপরিচিত ব্যক্তি কর্তৃক হয়। কিন্তু যদি মালিকের কেরানি বা চাকর কর্তৃক মালিকের মৃত্যুকালে তার অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, তাহলে সেটার সাজা হবে 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। এটা বোঝা গেল কিনা? আচ্ছা, মুক্তারুল ইসলাম ভাই সম্ভব হলে লাইনে আসবেন, এসে বলবেন বোঝা গেল কিনা। তারপরে শাহিন সুলতানা, শাহিন সুলতানা। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আজকে প্রথম থেকে ক্লাসে ছিলেন আপু? জি না, আমি একটু বাইরে থেকে আসতে লেট হয়েছে তো, এখন আচ্ছা, ঢুকছি। আচ্ছা। এখানে একজন ব্যক্তি মারা যাচ্ছে, তার সম্পত্তি নিয়ে নিলে 404 ধারায় 3 বছরের সাজা হবে যদি অপরিচিত ব্যক্তি নাই। আর পরিচিত মানে বাড়ির কেরানি বা চাকর, যার দায়িত্ব সেবা করা, তার মানে রক্ষক ভক্ষক হয়ে গেল। তাহলে সাজা 7 বছর হবে। কেন বেশি সাজা হলো? কারণ বাড়ির যে কেরানি বা চাকর সে বাড়ির ভেতরেই থাকে, তার জন্য এটা করা সহজ। তাই সে যদি বিশ্বস্ত না হয়, অসৎ হয়, তার সাজা বেশি হবে। বুঝতে পারলেন? জি। জি স্যার। হ্যাঁ, মুক্তারুল ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি।
403 এবং 404-এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? কখন 403 হবে, কখন 404 হবে? বুঝতে পারছি স্যার। 404-এর প্রথম কন্ডিশন হবে যার সম্পত্তি সে কি মৃত্যু পথযাত্রী, মারা যাবে কিছুক্ষণের মধ্যে, মানে মুমূর্ষু অবস্থায়, অ্যাবাউট টু ডাই, জান যায় যায় অবস্থা তার। আসবাবপত্র ও অর্থের দখলদার থাকা অবস্থায় জেড মারা গেল। উক্ত আসবাবপত্র ও অর্থ আইনানুগভাবে অন্য কারো যাওয়ার আগেই তার কর্মচারী এ সেগুলো অসাধুভাবে গ্রহণ করে, এ 404 ধারার অধীন অপরাধ করেছে। মনে করেন যে আজকে একজন ব্যক্তি মারা গেল, তার চাকর আছে, তো যে ব্যক্তি মারা গেল মিস্টার এক্স বা মিস্টার রফিক, মিস্টার রফিক মারা গেল আজকে। মিস্টার রফিকের সন্তানেরা বিদেশে থাকে এবং তার বাড়িতে অনেক মূল্যবান সম্পদ আছে, মনে করেন 1 কোটি টাকার তার কি গহনা ফার্নিচার আছে, এবং তার একজন কেয়ারটেকার আছে, কেয়ারটেকার দেখভাল করে। ব্যক্তিটা যখন মারা গেল ওই সময় তার আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই, তার ছেলে মেয়ে সবাই কি বিদেশে থাকে বা হয়তো বা জেলার বাইরে আছে। এখন তাদের আসতে 2-3 দিন সময় লাগলো বা একদিন সময় লাগলো, এই একদিনের মধ্যে বাড়ির যে কেয়ারটেকার সে সকল ফার্নিচার গহনা সব নিয়ে চলে গেছে। তাহলে এইটা 404 ধারা মতে অপরাধ হবে, যদিও সঙ্গে সঙ্গে মানে যখন মারা গেল সঙ্গে সঙ্গে নেয়নি। যেহেতু মারা যাওয়ার পরে এই সম্পত্তির যে উত্তরাধিকারী যারা, তাদের কাছে যাওয়ার আগেই যদি নিয়ে নেয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পরেও যদি নেয়, তারপরেও এটা মৃত্যু কালে কোনো ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেই সম্পদ আত্মসাৎ করার জন্য 404 ধারা প্রযোজ্য হবে। তার মানে মৃত্যুকালে ইনস্ট্যান্টলি নিক বা 1-2 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পরে নিক, সেটা ম্যাটার না। যে ব্যক্তি মারা যাচ্ছে তার প্রকৃত যে হকদার সম্পত্তির, তার হাতে যাওয়ার আগে যদি নিয়ে নেয় কোনো চাকর বা কর্মচারী বা কেয়ারটেকার, তাহলে এই ধারার অপরাধ হবে। এটা বোঝা গেল? জি স্যার। মানে সঙ্গে সঙ্গে নিতে হবে এটা কোনো ম্যাটার না। শর্ত হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি তার ছেলে মেয়ের কাছে যাওয়ার আগে চাকর নিয়ে নিবে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা আত্মসাৎ শেষ, দুইটাই মাত্র সেকশন। এবার 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আপনি বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছেন, কোর্স ফি দিয়েছেন, যে আমার কাছে পড়বেন, এমসিকিউ পাশ করবেন এই আশায়। আমি বলেছি এমসিকিউ এর জন্য ফাউন্ডেশন ব্যাচে একটা ফাউন্ডেশন নোট দিব, সেই নোট আমি দিয়েছি, দিয়েছি কিনা? জি স্যার দিছেন। মুক্তারুল ভাই নোট পেয়েছেন। মনে করেন আমি আপনার থেকে 6,000 টাকা নিলাম, আমি নোটও পাঠালাম না, আমি ক্লাসও নিই না, 2-1টা ক্লাস করে বন্ধ করে দিলাম, আমার মোবাইল নম্বর বন্ধ করে ফেললাম, তাহলে কি হবে এটা? আপনি বিশ্বাস করে আমাকে, সরাসরি আমার সাথে পরিচয় নাই, ফেসবুকে আমার ভিডিও দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, দেখে জি স্যার। আমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছেন যে না এই ভদ্রলোক একজন অ্যাডভোকেট, শিক্ষক মানুষকে বেশ কয়েক বছর পড়াচ্ছেন এবং ভালো লাগছে কথাবার্তা, আপনি টাকা পাঠিয়েছেন। টাকা পাঠানোর পরে যদি আমি যোগাযোগ বন্ধ করে দিই, তাহলে এটাকে আমরা কি বলে অনলাইন ফ্রড করা বা অনলাইনে কি করা, স্ক্যাম করা। তো এইটা জি প্রতারণাও যেমন হতে পারে, তেমন জাস্ট আপনার যে বিশ্বাস করে আমাকে দিলেন, আমি যেই কারণে টাকাটা নিলাম সেই সেবা বা সার্ভিস যদি না দিই, 2টা নোট দিব বলেছি, একটা শেষের দিকে আর আমি পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, এই কাজটা যদি আমি প্রপারলি না করি, তাহলে আপনাদের সাথে কি হবে? বিশ্বাসভঙ্গ করা হবে। আপনি বিশ্বাস স্যার করে ভঙ্গ দিলেন, আমি সেটা রাখলাম না, সেটা হবে। কিন্তু এখন রাখছি, তার মানে আমার বিশ্বাসভঙ্গ হচ্ছে না, তাই তো? হচ্ছে না। জি স্যার। আচ্ছা, তাহলে সংজ্ঞায় আমরা পড়ি। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে আমানতের খেয়ানত করাকে বোঝায়। মনে করেন যে আপনার একটা সম্পদ বা কোনো কিছু আপনি একজনকে দিলেন, মনে করেন যে আপনার একটা মোবাইল ফোন আপনার বন্ধুর হাতে দিলেন, দিয়ে বললেন যে দোস্ত আমি একটু ফুটবল খেলবো। ফুটবল খেলেছেন কখনো মুক্তারুল ভাই? খেলছি স্যার। হ্যাঁ খেলেছি মনে স্যার। করেন ফুটবল খেলার মাঠে ছোটবেলা থেকে। নামবেন, মাঠে নামার আগে আপনার হাতে মনে করেন একটা মোবাইল ফোন বা কোনো কিছু একটা আছে। তো আপনার আপনার পরিচিত একজনের হাতে দিয়ে যে ভাই বা বন্ধু তুমি এটা রাখো তো আমি একটু খেলি, মোবাইল ফোন তার পকেটে করে নিয়ে খেলা যায় না, তো মোবাইল ফোনটা তার হাতে দিলেন, আপনি খেলতে নেমেছেন। এবার কি করলো, খেলার পরে এসে দেখছেন যে সে নাই, সেখান থেকে সরে গেছে মোবাইল ফোন নিয়ে, অথবা সে আছে বলছে, সে অস্বীকার করছে না তুমি তো আমাকে মোবাইল ফোন দাওনি। মানে বিশ্বাস করে তার হাতে দিলাম যে এই লোকটি বিশ্বস্ত, খেলার পরে তার কাছ থেকে ফোনটা চাইলে আবার আমাকে ফেরত দিবে, এই বিশ্বাসেই তো দিয়েছেন নাকি? জি স্যার দিয়েছিলাম। তার মানে যতক্ষণ তার কাছে ছিল এই ফোনটা তার জন্য আমানত ছিল আপনার, তাহলে এই আমানতের খেয়ানত করার অর্থ কি?
মানে সে সেটা নিজের মনে করে ব্যবহার করে ফেলবে, বা কাউকে দিয়েছে বা বিক্রয় করে ফেলেছে। তার মানে বিশ্বাস করে দিলাম, আমাকে আর ফেরত দিল না, এটাই হচ্ছে মূল কাহিনী। আমরা মুসলমান অনুসারে, মানে মুসলমান যারা আছি ইসলাম ধর্ম অনুসারে, যে তিনটি লক্ষণ দেখে একজন ব্যক্তিকে জানতে পারি, সেটা কি? যখন কথা বলে মিথ্যা কথা বলে, এক নম্বর। তার কাছে যদি কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করে, এবং কোনো ওয়াদা করলে সেটা বরখেলাপ করে। এই ধরনের ব্যক্তিকে ইসলামে কি বলে বলেন? মুনাফিক বলে। মুনাফিক বলে। তাহলে মানে এই 405 ধারার অপরাধী হতে হলে মুনাফিক হতে হবে, কারণ আমানতের খেয়ানত করবে সে। ঠিক আছে, এটা মুনাফিক শব্দটা আপনি লিখে রাখতে পারেন নোটে, 405-এর আশপাশে লিখে রাখবেন মুনাফিক। কারণ বিশ্বাস ভঙ্গ করছে সে, বিশ্বাস করে আমানত দিলাম সেটা সে নিয়ে নিচ্ছে। যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি বা মালের, সরি, দেখেন, যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নাই। ওই যে আপনার ফোনটা আপনি একজন বন্ধুর হাতে দিলেন, যে দোস্ত এটা রাখো তো, তুমি থাকবে তো? তো বললেন হ্যাঁ ঠিক আছে, তুমি খেলো, আমি থাকছি। এই যে থাকছি, এই যে ফোনটা তার হাতে দেওয়া হলো, সে কি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ফোনটা? নেয়নি, আমি দিছিলাম, বিশ্বাস করে দিছিলাম। আপনি বিশ্বাস করে দিয়েছিলেন। এখানে একটা শব্দ দেখেন, বৈধভাবে, কি আছে? বৈধভাবে সম্পত্তিটা গেছে। মোবাইল ফোনটা কিন্তু সে রাস্তায় পায়নি, রাস্তায় পেলে তো আত্মসাৎ হতো। আপনি নিজে থেকেই তার হাতে দিয়ে দিয়েছেন, তার মানে এটা বৈধভাবে ট্রান্সফার হয়েছে, আপনার হাত থেকে তার হাতে গেছে বৈধভাবে। ক্লিয়ার হলো বিষয়টা? বৈধভাবে। জি তার স্যার। মানে এটাই হচ্ছে চেনার সবচেয়ে বড় উপায়, যে এটা আত্মসাৎ রাস্তায় পড়ে পেতে হবে। আর হাতে হাতে যদি আমি দিয়ে দিই, নিজে থেকে দিলাম বিশ্বাস করে, তাহলে এটা হবে হচ্ছে বৈধভাবে দেওয়া। আর বৈধভাবে দিলেই সেখানে আত্মসাতের থেকে সেটা আরেকটু অন্যদিকে গিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ হয়ে যাবে। পার্থক্য কিন্তু এতটুকুই। তাহলে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে। তাহলে আপনার বন্ধু ফোনটা নিজে এখন ব্যবহার করবে সিম পরিবর্তন করে, বা সে বিক্রয় করে দিবে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ প্রথমত আইনগতভাবে সম্পত্তি দখলে আসা, তার মানে এই যে নিজে থেকে দিয়ে দিল, চুরি করলো না, ডাকাতি করলো না, আত্মসাৎ করলো না, বলপূর্বক ভয় দেখিয়ে চাঁদাবাজি করলো না, ফোনটা আপনি নিজে থেকেই দিলেন। অতঃপর তা আত্মসাৎ করাই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই অপরাধের ক্ষেত্রে এক পক্ষ বিশ্বাসপূর্বক সম্পত্তির দখল বৈধভাবে অপর পক্ষকে হস্তান্তর করে, অতঃপর গ্রহীতা তা প্রতিশ্রুতি রক্ষা করে না, মানে ওয়াদা পালন করে না, তথা দাতার বিশ্বাস ভঙ্গ করে। আপনার একটা মনে করেন মোটরসাইকেল আছে, আপনি কোথাও গেলেন, যাওয়ার পরে মোটরসাইকেল গ্যারেজে অনেক সময় রাখতে হয় না মোটরসাইকেল? রাখতে হয়। একটা তারা টোকেন দেয়, যে 10 বা 50 টাকার বা 20 টাকার বিনিময়ে আপনি যখন ওই টাকা হুম। দিয়ে দিবেন এবং টোকেন দেখাবেন, আপনার মোটরসাইকেল ফেরত দিবে। তো ওই গ্যারেজে আপনি মোটরসাইকেল রাখলেন, রাখার পরে আপনি যখন নিতে গেছেন, কাজ সেরে 2-3 ঘন্টা পরে বলছে যে না, সে অস্বীকার করছে, বা না আপনি এখানে রাখেননি, বা আপনি নিয়ে গেছেন। তার মানে কোনো না কোনো তাল বাহানা করছে আপনাকে মোটরসাইকেলটা ফেরত না দেওয়ার জন্য। তাহলে এটা কি হবে? চুরি হবে? এটা না, চুরি হবে চুরি না, এটা হবে না স্যার। আত্মসাৎ হবে। এটা আত্মসাৎই আত্মসাৎ হবে। হবে ওই ব্যক্তির। এখন ওখানে যে ছিল, তার দায়িত্ব ছিল তো তার মোটরসাইকেলটা দেখে রাখার, কারণ সে দেখে রাখার জন্যই তো টাকা নিচ্ছে, 20 টাকা বা 50 টাকা, তাই না? হুম। তাহলে এটা ওটার জন্য হচ্ছে ফি নিচ্ছে। আত্মসাতের। তাহলে এটার জন্য ফি নিচ্ছে। এবার আমরা উদাহরণগুলো হুম। পড়ি। একজন মৃত ব্যক্তির উইল বা ওসিয়ত বা দানপত্রের এক্সিকিউটর এ, এখানে এক্সিকিউটর বলতে কি, মনে করেন একজন অ্যাডভোকেট অনেক সময় এক্সিকিউটর হয়। এক ব্যক্তি আমার কাছে আসলো, একজন হিন্দু ব্যক্তি বললো আমি একটা উইল তৈরি করব, উইলটা আপনার কাছে রাখবেন, এবং আমি মারা যাওয়ার পরে আমি যার জন্য উইল করছি, আমার বড় ছেলের নামে আমি উইল করছি, আমার সম্পত্তিগুলো আমার বড় ছেলেকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এবং উইলের মূল কপিটা আপনার কাছে রাখবেন। এটাকেই বলা হচ্ছে উইলের এক্সিকিউটর। মানে ব্যক্তি মারা যাওয়ার পরে ওই উকিল দায়িত্বটা পালন করবে। অনেক সময় সিনেমায় দেখে থাকবেন যে মারা যাওয়ার পরে উইল কার্যকর করতে উকিল চলে আসে। উকিল ছাড়াও হতে আসে পারে, আসে কিন্তু দেখছি। সাধারণত উকিলরাই এই কাজগুলো করে। তাহলে উইলের বর্ণনা মোতাবেক সম্পত্তি বন্টন না করে ওসিয়তকৃত সম্পত্তি যদি এ নিজস্ব কাজে ব্যবহার বা আত্মসাৎ করে, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ মর্মে গণ্য হবে। এবার উকিল মহোদয় কি করলো? ওই সম্পত্তিটা বুঝিয়ে না দিয়ে ওই সম্পত্তিটা নিজেই রেখে দিল।
আবার অনেকে এটা বললো। করতে পারে, একটা উইল করলো, উইল করার পর বিশ্বাস করে উকিলকে বললো যে হ্যাঁ আমার একটা কি আছে, আমার একটা মূল্যবান সম্পদ আছে। মনে করেন যে তার একটা আংটি আছে, একটা আংটির দাম মনে করেন 2 লক্ষ টাকা, অনেক আহ মূল্যবান একটা আংটি। অথবা একজন যদি মহিলা হয়, তার একটা নেকলেস আছে, মনে করেন 1 কোটি টাকা দামের নেকলেস। এখন সে চাচ্ছে যে এই নেকলেসটা তার আহ মৃত্যু বরণ করার পরে তার বড় ছেলের বউ পাবে। এইভাবে সে ওসিয়ত করে গেল এবং নেকলেসটা ওই উকিলের কাছে জমা দিয়ে গেল, অথবা কোনো ব্যাংকে রেখে দিল। এখন ওই ব্যাংকের যে ম্যানেজার, সে এক্সিকিউটর, যদি উকিলের কাছে রাখে, উকিল হচ্ছে এক্সিকিউটর, এবং উইলটাও তার কাছে থাকবে। এখন ওই ব্যক্তি মারা গেল, এখন সে যদি মনে করে ওই উকিল বা ব্যাংকের ম্যানেজার যিনি মারা গেছেন, তিনি যে উইল করে গেছেন এটা আমি আর ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না, এবং যার বরাবর উইল করে গেছে তাকেও বলেনি, এই সুযোগ নিল, নেওয়ার পরে সেইটা ওই এক্সিকিউটর, উকিল বা ম্যানেজার যাই বলেন না কেন, তিনি সেই সম্পদটা নিয়ে নিলেন। তাহলে এটা অনুচিত কাজ হলো, অন্য সম্পত্তি নেওয়া। তাহলে এটা কি জি হবে? স্যার। এটা কি হবে? আত্মসাতের। বিশ্বাসভঙ্গ হবে। এটা কিন্তু আত্মসাৎ করছে ঠিকই, কিন্তু বিশ্বাসভঙ্গ কেন হবে? কারণ ওই যে সম্পত্তিটা তার পড়ে পাচ্ছে না, মানে দৈব ভাগে কোনো রাস্তায় তো পড়ে যায়নি বা হারিয়ে যায়নি। হারিয়ে যাওয়া সম্পত্তি আত্মসাৎ করলে সেটা আত্মসাৎ, কিন্তু কোনো সম্পত্তি কেউ আমাকে দায়িত্ব দিলেও রাখার জন্য, সেটা যদি আমি আত্মসাৎ করি সেটা আর আত্মসাৎ না, সেটা কিন্তু কি হবে? বিশ্বাসভঙ্গ। বিশ্বাস। ক্লিয়ার ক্লিয়ার হলো? তার মানে ক্লিয়ার স্যার। প্রতিটা প্রতিটা বিশ্বাসভঙ্গের মধ্যে কিন্তু আত্মসাৎটা লুকিয়ে আছে। বিশ্বাসভঙ্গ আত্মসাৎ করার মাধ্যমেই হয়। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আমি যখন রাস্তায় কোনো সম্পত্তি পেলাম এবং সেটা আমি নিজের ব্যবহার করলাম, সেটা আত্মসাৎ, আত্মসাৎই। আর যখন কেউ আমাকে সম্পত্তি দায়িত্ব দিল রাখার জন্য, এবং দায়িত্ব নেওয়ার পরে যদি আমি আত্মসাৎ করে আর ফেরত না দিই, তাহলে এটা তো আত্মসাৎ, কিন্তু সেটা অপরাধ হয়ে যাবে বিশ্বাসভঙ্গ। তার মানে পার্থক্য, আমি সম্পত্তিটা পাচ্ছি কিভাবে, মালিক আমাকে নিজে থেকে দিচ্ছে না আমি রাস্তায় পেয়েছি। ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে ক্লিয়ার হয়েছে স্যার। সম্পত্তিটা কিভাবে ট্রান্সফার হয়েছে, কাস্টডি কার ছিল, মালিকের কাছে ছিল না রাস্তায় ছিল, এর উপর ডিপেন্ড করে এই সম্পত্তিটা কি অপরাধ হবে, সেটা ডিপেন্ড করছে। এইভাবে বুঝতে হবে। তাহলে উদাহরণের ভাষা যাই হোক না কেন, বা ভাইভাতে যেইভাবেই আপনাকে প্রশ্ন করে না কেন, আপনি উত্তর করতে পারবেন। একই একই সম্পত্তি দেখেন, কখনো চুরি, কখনো বলপূর্বক আদায়, কখনো দস্যুতা, কখনো ডাকাতি, কখনো আত্মসাৎ, কখনো বিশ্বাসভঙ্গ। একজন গুদাম রক্ষক, এই একজন গুদাম রক্ষক, ওই যে মোটরসাইকেল রাখার যে, সেটা একটা গুদাম রক্ষক। তার মানে যার কাছে কোনো কিছু রাখা হয়। আবার ব্যাংকে যে লকার রাখা হয় সেটাও গুদাম রক্ষক বলতে পারি আমি। আবার যদি মনে করি কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজে আলু রাখা হয় না, রাখা হয় স্যার। আলু রাখা হলো। তাহলে জেড ভ্রমণকালে তার আসবাবপত্র এ এর নিকট গচ্ছিত রাখে। এটা যেহেতু পুরাতন একটা আইন পড়ছি, 1860 সালের, আগেকার মানুষজন এই ধরনের আসবাবপত্র কোনো কিছু রাখতো। বিশেষ করে যাদের স্বর্ণের থালা থাকতো, তারপরে রূপার থালা থাকতো, তারা কোথাও ভ্রমণে গেলে মূল্যবান জিনিসগুলো কারো কাছে রেখে যেত, এবং এটার বিনিময়ে কিছু ফি দিয়ে আবার ফেরত নিত 2-3 মাস পর যখন আসতো। কারণ আগে তো যাত্রাপথ ভালো ছিল না, গরুর গাড়ি বা পায়ে হেঁটে যাত্রা করতে হতো। মনে করেন কেউ যদি হজে যায়, বাংলাদেশ থেকে যদি হজে যায় বা ইন্ডিয়া থেকে হজে যায়, তাহলে তার হয়তো বা 6 মাস লাগতো। শোনেননি আগে যে 6 মাস যাতায়াত করতে লাগতো হজে গেলে? শুনছি। তো আগেকার মানুষের তো সম্পদ যদি থাকে, সেটা রাখার জন্য হয়তো বা বাড়ি ঘর ভালো ছিল না, বা তার বাড়িতে হয়তো বা ভালো লকার নেই, তাহলে স্বর্ণকারের কাছে তার মূল্যবান জিনিসগুলো রেখে যাচ্ছে, এবং 6 মাস পরে এসে হয়তো বা তাকে একটা টাকা দিয়ে সেটা ফেরত নেবে। এখন যার কাছে রাখলো সে যদি আর ফেরত না দেয়, অস্বীকার করে বা কোনো বাহানা করে, তাহলে সেটাও কি হবে? আত্মসাৎ হবে, এবং সেটা অপরাধ হিসাবে বিশ্বাসভঙ্গ হবে। চুরি, চুক্তি হয় যে, তাদের মধ্যে চুক্তি হচ্ছে এ এবং জেড এর মধ্যে, নির্ধারিত অর্থ পরিশোধ অন্তে, মানে অন্তে শব্দের অর্থ পরিশোধ করার পর জেড আসবাবপত্র ফেরত দিবে। এ অসাধুভাবে সবগুলো বিক্রয় করে, তার মানে সে আত্মসাৎ করে ফেললো। তাহলে সেটা আলটিমেটলি কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। ক্লিয়ার হলো উদাহরণগুলো? জি স্যার। হচ্ছে। দেখেন, মালিকের টাকা নির্দেশনা মতো মালিকের ব্যবসায় ব্যবহার না করে যদি এজেন্ট কর্তৃক নিজের ব্যবসায় ব্যবহার করে, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। মনে করেন যে একজন মালিক আছে, সে ব্যবসা করে কাপড়ের, এবং তার আন্ডারে একজন কর্মচারী আছে, সেও ব্যবসা করে। এখন
মালিক তাকে 50 লক্ষ টাকা দিল, 50 লক্ষ টাকা দিয়ে বলছে যাও তুমি এইটা কি করো, কাপড়ের অর্ডার দাও। কারণ সে যার কাছ থেকে কাপড় নেয় হোলসেল থেকে বা কারখানা থেকে, তাকে তো অর্ডার দিতে হবে, অর্ডার অনুসারে কাপড় আসবে, তাই না? জি স্যার। এখন ওই এজেন্ট বা কর্মচারীকে যে টাকা 50 লক্ষ টাকা দিল, সে পুরো টাকাটা অথবা তার আংশিক টাকা কি করলো, নিজের কোনো ব্যবসায় কাজে লাগালো। তার আলাদা একটা সাইড বিজনেস আছে, বা সে হয়তো বা অনলাইনে কোনো ব্যবসা করে, অথবা সে শেয়ার বাজারে ব্যবসা করে। 50 লক্ষর 50 লক্ষ টাকা সে শেয়ার মার্কেটে দিয়ে দিল। সে ভাবলো যে যেহেতু মালিক 7 দিনের সময় দিয়েছে, 7 দিন পরে এটা দিতে হবে, আমি 7 দিন একটু অনলাইনে বা শেয়ার মার্কেটে টাকাটা কাজে লাগাই। তো শেয়ার মার্কেটে সে টাকাটা দিল, দেওয়ার পরে টাকাটা কি হয়ে গেল, সে লস নিজের হয়ে কাজে ব্যবহার করলো, লস হয়ে গেল। তাহলে এই টাকাটা তো তাকে দিতে হবে কিনা? এখন সে যদি না দেয় এবং যদি বলে যে স্যার আমি তো ভালোর জন্যই টাকাটা লাগিয়েছিলাম, তো এটা লস হয়ে গেছে স্যার, তো স্যার বলবে না আমার টাকা আমাকে দাও, তোমাকে কাপড়ের অর্ডার দিতে বলেছি, তুমি কাপড়ের অর্ডার না দিয়ে অন্য কাজ কেন করেছো, এটা তো বলবেই, তাই না? কমন সেন্সের বিষয়। যাবে। তাই এটা বিশ্বাসভঙ্গ হবে, কারণ মালিকের টাকা যে কাজে লাগাতে বলছে সেই কাজে লাগাতে হবে। ভিন্ন কাজে লাগালে সেটা কি হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে। কারণ মালিক তো নিজে থেকে টাকাটা দিয়েছে, কারণ টাকাটা তো রাস্তায় পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মালিকের অনুমতি ছাড়া, মালিকের ক্যাশ থেকে বা ক্যাশ ড্রয়ার থেকে যদি কর্মচারী টাকাটা যদি নিজে থেকে নিয়ে যেত গোপনে, তাহলে সেটা কি অপরাধ হতো? চুরি হইতো স্যার। এটা চুরি হয়ে যেত, এবং সাজা হচ্ছে 382-তে, সরি 381-তে 81। সাজা হতো, 81-তে হতো। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এইভাবে দেখবেন একই একই উদাহরণ একটু ঘুরে ফিরে আসলে বুঝতে পারতে হবে। এখানে একটা শব্দ আসে, গুড ফেথ। হ্যাঁ, রাজীব ভাই আপনাকে লাইনে আসার সুযোগ দিচ্ছে, আপনি মাইক অন করে লাইনে আসতে পারবেন। মালিকের স্যার টাকা, হ্যাঁ বলেন। স্যার আমার একটা কথা আছে এই যে মনে করেন যে কর্মচারী আছে বা কর্মচারী নাই, কিন্তু একজন মানুষ যার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই, সে একাই আছে পৃথিবীতে। এখন হুম। উনি একটা মূল্যবান জিনিস, হয়তো 50,000 টাকা একটা জিনিস আমার কাছে রেখে গেলেন। এবারে হ্যাঁ, 50,000 টাকার জিনিস উনি আমার কাছে 25,000 টাকা দিয়ে রেখে গেলেন, বললেন যে আমি আইসে বাদ বাকি টাকা দিয়ে আপনার এটা ছাড়াই নিয়ে যাবো। কিন্তু দুর্ঘটনাবশত উনি যখন আমার কাছে টাকাটা নিয়ে মানে জিনিসটা দিয়ে টাকা নিয়ে চলে গেলেন, উনি মারা গেলেন। ওনার কোনো ওয়ারিশ নেই বা উনি কারণে আমি কোনো কিছু লিখে দিয়ে যান নাই। এখন হুম, এই যে জিনিসটা, আমার তো টাকার থেকে ওই জিনিসটার দাম বেশি, তাহলে আমি হ্যাঁ। আমার টাকাটা কিভাবে নেবো আর ওই জিনিসটা আমি কি করবো? আচ্ছা, এই ক্ষেত্রে যদি মনে করেন যে আপনি এই টাকাটা যদি নিজের সম্পত্তিটা নিজের ব্যবহার করেন, তাহলে ধর্মীয় দিক থেকে আপনি পাপ করবেন, কারণ অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, তাই না? জি স্যার। তাহলে এটার জন্য সবচেয়ে ভালো উপায় কি? এটার জন্য ভালো, মানে আইনগত দিক থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার কারণে কোনো যদি ওয়ারিশ না থাকে, তার সম্পত্তি কোথায় যায় আইন অনুসারে? ট্রাস্টে মানে ওই যে, রাষ্ট্রীয় ট্রাস্টে যাবে। হ্যাঁ, রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, তাই না? তো আপনার বাকি টাকা কি করতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আইনে বলছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু যদি রাষ্ট্র মানে ওই এলাকার যিনি ডিসি, হ্যাঁ, জি স্যার। যদি ওই এলাকার ডিসি যদি এটা জানতে পারেন, সম্পত্তির পরিমাণ বেশি হলে ডিসি জানতে পারলে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে মামলা করবে। মামলা করে ওই সম্পত্তিটা উদ্ধার করে সরকারি কোষাগারে দিবে। এবং টাকার পরিমাণ কম হলে কি করবেন, উচিত আপনি ওই সম্পত্তিটা বিক্রি করলেন, করে যেই টাকাটা বাড়তি পেলেন সেই টাকাটা আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দিলেন। তাহলে আপনি মানসিকভাবে পাপ মুক্ত থাকলেন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, তাহলে তো নেওয়ার তো কোনো অপশন নাই। না, আপনি যেটা পরিশ্রম করেননি, আপনি যেটা ইনকাম করেননি সৎ পথে, সেটা কেন নিবেন? এটা অযৌক্তিক জি না? স্যার। জি তার স্যার। মানে আপনি রাস্তায় পড়িয়ে খুঁটিয়ে পাওয়ার বলে কোনো অপশন নাই, না আছে ধর্মীয় মতে, না আছে আইন আইনত। মতে। ধর্মীয় একটা গল্প শোনেননি, যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নদীর মধ্যে একটা আপেল খুঁজে পেলেন, খুব ক্ষুধার্ত ছিলেন, আপেলটা খেয়ে ফেললেন। পরে ওনার মনে হলো আমি তো মালিকের অনুমতি নিইনি, না অনুমতি নিয়ে আপেল খেয়েছি। এবার নদীর উল্টো দিকে চলে গেলেন মালিককে খুঁজতে, আপেল বাগান খুঁজতে। এই গল্প জানা আছে না? না স্যার, এটা আমার জানা নেই। এটা কোনো মানে মনীষীর নাম আমার মনে পড়ছে না, তো একজন মনীষীর গল্প।
তো তো এরকম সৎ মানুষ ছিলেন আগে, হ্যাঁ, যে আমি যেটা আপেলের মালিক, মালিকের অনুমতি ছাড়া আপেল খেয়ে ফেলছি, তো মালিকের কাছে যে সেটার দাম দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ ধর্মীয় মতে দুইটা জিনিস আছে, একটা হাক্কুল ইবাদ, একটা আরেকটা হচ্ছে হাক্কুল্লাহ। হাক্কুল ইবাদ মানে বান্দার হক। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একজন বলছেন যে তার ঘটনা এটা। তো মনে করেন আল্লাহর যদি হক আপনি মারেন, হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন। কিন্তু আপনি যদি কোনো মানুষের 1 টাকাও যদি ক্ষতিগ্রস্ত করেন বা আপনি আত্মসাৎ করেন, তাহলে ওই ব্যক্তির থেকে আপনাকে কি করতে হবে? ক্ষমা চেয়ে ক্ষমা নিতে চেয়ে হবে নিতে হবে। অথবা তাকে ফেরত দিয়ে দিতে হবে। দেখবেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজন তার জানাজার সামনে বলে যে কোনো কিছু পেলে আমাদের বলবেন, আমরা পরিশোধ করব অথবা মাফ করে দিবেন। এটা কেন বলে? কারণ হাক্কুল ইবাদ, কোনো বান্দার কাছে যদি কোনো বান্দার হক যদি নষ্ট করা হয়, ওই বান্দার থেকে ক্ষমা নিতে হবে, না হলে কিয়ামতের দিন তার কাছ থেকে সে ঋণী থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার। সৎ থাকলে আপনার কোনো টেনশন নাই, তাহলে অন্যের জিনিস কেন নিব? এটা তো কমন সেন্সের বিষয়, কিন্তু আমরা লোভী, আমাদের মধ্যে লোভ কাজ করে, শয়তান লোভ ঢুকিয়ে দিয়েছে আমাদের মধ্যে। জি স্যার। তো আমরা যে পেশায় আছি, আইন পেশা, এখানে আমাদের নির্দিষ্ট যে ইনকাম, এটা নির্দিষ্ট না। একটা মামলায় একজন 5,000 নিচ্ছে, আমি 20,000 নিচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ তাকে বলে নিচ্ছি। আমি যদি বলি হ্যাঁ এটার জন্য ফি আমি 20,000 নিব, সে যদি নিচ থেকে 20,000 দেয়, কোনো সমস্যা নেই। তার মানে উকিলের ফি কোটি টাকা হতে পারে, কিন্তু সেটা গোপনে না বা প্রতারণামূলক ভাবে নেওয়া যাবে না, বা যে কাজ করিনি সেই কাজের জন্য ফি নেওয়া যাবে না। আমি একটা জামিনের জন্য বললাম যে ঠিক আছে এটা করলে আপনি এরকম ফি আমি নিই সাধারণত। কন্ট্যাক্ট করাটা আবার ঠিক না, কন্ট্যাক্ট করলে ভালো আইনজীবী হওয়ার লক্ষণ না। আপনি যখন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, মক্কেল ঠিকই আপনাকে ফি দিবে। আবার আমি জামিন করেই দিব এরকম গ্যারান্টি দেওয়া যাবে না। যদি বেলেবল সেকশন হয় এমনি তো জামিন পাওয়া যাবে, নন বেলেবল সেকশনের ক্ষেত্রে আমি চেষ্টা করব এরকম ফি লাগতে পারে, একটা ধারণা দিতে হবে। তারপরে যেমন একটা মামলায় কেউ 5,000 নেয়, কেউ 10,000 নেয়, আমি 20,000 নেই, এরকম হতে পারে। সেটা ব্যাপার না, এটা কিন্তু কোনো পাপ না। এবং আহ ধর্মীয় মতেও এটা হালাল, ওকালতি হালাল আছে। আচ্ছা, আমরা পরেরটা পড়ি। মালিকের টাকা নির্দেশনা মতো মালিকের ব্যবসায় ব্যবহার না করে যদি এজেন্ট কর্তৃক সরল বিশ্বাসে, এখানে দেখেন একটা শব্দ আছে সরল বিশ্বাসে, আগেরটাতে ছিল না, মালিকের জন্য অধিক মুনাফার প্রত্যাশায় নিজের ব্যবসায় বা অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য ব্যবহার করে, সরল বিশ্বাসে করছে যে না মালিকের ভালো হবে, এর আগে হয়তো বা করেছে, বা মালিক এতই বিশ্বাস করে, বা মালিকের এতই বিশ্বস্ত ব্যক্তি, বা খুব খাস ব্যক্তি মালিকের ডান হাত, তো মালিককে কনভিন্স করার জন্য সে মালিকের যে ব্যবসা সেটাতে বিনিয়োগ না করে অন্য জায়গায় বিনিয়োগ করে বেশি লাভের আশায়, অথবা যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে না। তবে মালিক এজেন্টের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মোকদ্দমা করতে পারবে। এখন মালিকের টাকা যদি আপনি ব্যবহার করেন সরল বিশ্বাসে, এবং মালিক আপনার নামে যদি এই আত্মবিশ্বাসের মামলা নাও করে, আপনার নামে কিন্তু ওই যে ক্ষতিপূরণ পাওয়ার জন্য দেওয়ানি মামলা মানে সিভিল মামলা করতে পারে, কারণ তার তো আপনি ক্ষতি করে ফেলেছেন। আর যদি নিজে থেকে টাকা দিয়ে দেন তাহলে তো মামলাই হবে না। তাহলে সরল বিশ্বাস থাকলে সবসময় একটা ছাড় আছে। কারণ সরল বিশ্বাসের বিপরীত হচ্ছে কি গিলটি মাইন্ড বা দুষ্টু মন। তাহলে মনের মধ্যে যদি দুষ্টুমি না থাকে, অসৎ উদ্দেশ্য না থাকে, তাহলে অপরাধী হবে না। সেটা আমরা পড়েছি 76 থেকে 106-এর মধ্যে। ওই কারণে পেনাল কোডে প্রথম দিকে আছে দুষ্টু মাইন্ড যদি না থাকে বা গিলটি মাইন্ড না থাকে, অপরাধ হবে না। সরকারি টাকা ট্রেজারিতে জমা না করে রাজস্ব কর্মকর্তা, মানে যারা ওই যে ইনকাম ট্যাক্স ওঠায়, তারা টাকা উত্তোলন করলো, ইনকাম ট্যাক্স আমি জমা দিলাম, জমা দেওয়ার পর সে লাখ লাখ টাকা নিজের ব্যবহারে আত্মসাৎ করলো, তাহলে সেটা কি হবে? সরকারি কোষাগারে জমা দিতে হবে, না দিয়ে রেভিনিউ অফিসার সে কি করছে, টাকাটা নিজের ব্যবহার করছে, তাহলে ডেফিনেটলি একটা কি হবে? আত্মসাৎ হবে। ডেলিভারির দায়িত্ব গ্রহণ পূর্বক কোনো সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করলে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। মনে করেন অনলাইনে আমি একটা প্রোডাক্ট কি করলাম, অর্ডার করলাম, বা মনে করেন একটা খাবার অর্ডার করলাম ফুড পান্ডাই, বা অন্য আরো মাধ্যম আছে। এখন টাকা ঠিকই নিয়ে নিল, কিন্তু প্রোডাক্টটা আমাকে ডেলিভারি দিল না, বা ভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করলো, তাহলে এখানে প্রতারণাও থাকতে পারে, অথবা এটা প্রতারণার সাথে অপরাধমূলক বিশ্বাসভঙ্গও জড়িত থাকতে পারে।
আমরা এতক্ষণ কি পড়ছি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা এবং উদাহরণ এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি, যেন অন্যান্য অপরাধের সাথে পার্থক্য বুঝতে পারেন। এবার সাজাগুলো পড়বো। 406, সাধারণ ব্যক্তি কর্তৃক বিশ্বাসভঙ্গ হলে 3 বছর, বাহক বা গোদাম রক্ষক কর্তৃক যদি হয়, ওই যে মোটরসাইকেলের গ্যারেজে রাখলাম, সে মোটরসাইকেল দিল না, তার 7 বছর হবে। আর জি চাকর বা স্যার। কেরানি কর্তৃক বিশ্বাসভঙ্গ হলে তার 7 বছর হলো। মনে করেন যে আমি আমার একজন পরিচিত ব্যক্তিকে বললাম যে এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তুমি আমার ওই বন্ধুকে জমা দিয়ে আসো, বা ওই দোকানে বাকি আছে, দোকানে দিয়ে আসো। তো ওই ব্যক্তিটা টাকাটা আমাকে দিল না, ওই দোকানেও দিল না। তাহলে সে যদি আমার কর্মচারী হয় বা আমার আন্ডারে কাজ করা কোনো ব্যক্তি হয়, আমার ম্যানেজার হয়, তাহলে এটা কি হবে? 408 ধারা মতে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। মানে কখনো 406, কখনো 407, কখনো 408 ধারায় মামলা হয়। এবং এই যে 406, 407, 408 এগুলো সবগুলোই নন বেলেবল সেকশন। এগুলোতে মামলা হলে জামিন হতে ঝামেলা হয়। 409, সরকারি কর্মচারী, ব্যাংক বা বণিক, বণিক বলতে এখানে যে ব্যবসা করে, বা দালাল বা প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলে যাবজ্জীবন হতে পারে। তার মানে এটা সাজা অনেক বড়, অথবা 10 বছর, সাথে অবশ্যই অর্থদণ্ড। দেখেন এখানে অর্থদণ্ড প্লাস করা আছে, কারণ অর্থের সাথে কানেক্টেড অপরাধ তাই। দুইটা অপরাধ জানলাম আমরা, এবার আরেকটা অপরাধ জানবো। 410, চোরাই মাল বা চুরিকৃত মাল বা স্টলেন প্রপার্টি কাকে বলে? বলা হচ্ছে চুরি করলো একজন, সেই মাল আমি যদি নিই, চুরি করার মোবাইল ফোন সাধারণত বিক্রি হয় চোরাই বাজারে। অপরাধমূলক মানে জোরপূর্বক, বলপূর্বক, মানে চাঁদাবাজি করে একটা সম্পত্তি নিল, সেটা কেউ যদি গ্রহণ করে, দস্যুতার মাধ্যমে সম্পত্তি কেউ লুট করলো, আত্মসাতের মাধ্যমে বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদি উপায়ে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা লুটকৃত বা চোরাই মাল বলা হয়। এখানে ডাকাতি কালে লুটকৃত মাল ব্যতীত, মানে 410 ধারায় ডাকাতি করা মাল এর মানে ব্যতীত, মানে যুক্ত করা নাই। 410 ধারায় ডাকাতি ছাড়া অন্যান্য যে অপরাধ আছে, এই উপায়ে যদি কেউ মাল একটা নিয়ে আসে, মনে করেন একটা মোবাইল ফোন একজন চুরি করেছে, করে আরেকজনের কাছে বিক্রয় করছে বা আরেকজনকে গিফট করছে, তো সে জানতে পারলো এটা চোরাই মাল, তারপরেও নিজে নিচ্ছে, হয় উপহার হিসাবে নিচ্ছে, না হলে ক্রয় করে নিচ্ছে অল্প টাকায়, তাহলে সে জেনে শুনে যদি নেয়, তাহলে এটা কি হবে? 410 ধারা অনুসারে অপরাধ হবে, চোরাই মাল গ্রহণের অপরাধ হবে। তো 410 ধারে কেউ যদি চোরাই মাল গ্রহণ করে, সেটা গিফট হিসাবে হোক বা অল্প টাকায় হোক বা বেশি টাকাতেই হোক, সে জানলো যে এটা চোরাই মাল, তারপরও প্রকৃত মালিক ছাড়া চোরের কাছ থেকে মাল নিচ্ছে, বা ডাকাতের কাছ থেকে মাল নিচ্ছে, বা চাঁদাবাজের কাছ থেকে মাল নিচ্ছে, বা আত্মসাৎকারীর কাছে থেকে মাল নিচ্ছে, অথবা একজন মুনাফিক বা বিশ্বাস ভঙ্গকারীর কাছে কোনো সম্পত্তি নিচ্ছে, তাহলে এই সম্পত্তিটা চোরাই মাল। আর এই চোরাই মাল নিলে 411 ধারায় অসাধুভাবে চুরিকৃত মাল গ্রহণের সাজা 3 বছর। চোরাই মাল কি বোঝা গেল জি মুক্তারুল স্যার, ভাই? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তার মানে ডাকাতি করে লুট করলে সেটা ডাকাতিতে লুট মাল বলবে, কিন্তু অন্যান্য উপায়ে সম্পত্তি নিলে সেটা চোরাই মাল 410 এবং সাজা 411। চোরাই মালের আরো সাজা আছে। 412, ডাকাতি কালে লুটকৃত মাল, মানে ডাকাতিতে লুটকৃত মালের জন্য আলাদা ডেডিকেটেড একটা ধারাই দিয়ে দিয়েছে 412। এবং 412 হলে ডাকাতিতে লুটকৃত মালের দেখেন সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। তার মানে ডাকাতি করা মাল মানে এটা খুব সিরিয়াস মাল, এবং এটার সম্পত্তি মানে খুব সিরিয়াস অপরাধের মাধ্যমে, তাই এখানে সাজাও সিরিয়াস। কেউ ডাকাতি করে একটা স্বর্ণের অলংকার নিয়ে আসছে, সেটা কেউ যদি কিনে নেয় অল্প দামে, তাহলে কিনে নেওয়ার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, বা কাছে রাখলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে। মনে করেন আপনার একজন পরিচিত ব্যক্তি ডাকাতি করে একটা মাল নিয়ে আসছে, আপনার কাছে শুধু রাখতে দিয়েছে, আপনি কিনেননি বা গিফট হিসেবে গ্রহণ করেননি, জাস্ট আপনার কাছে রেখেছেন, রাখার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা গ্রহণ করার কথা বলছে, কিনে নিয়েছেন না গিফট হিসেবে নিয়েছেন বা উপহার হিসেবে নিয়েছেন সেটা বলছে না, জাস্ট নিজের কাছে রাখা। আপনি জানলেন এটা চোরাই মাল, চোরাই মাল জাস্ট রাখতে আপনি হেল্প করলেন, তাহলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা 10 বছর। তাহলে এটা খুব সিরিয়াস অপরাধ। 413 ধারা, অভ্যাসগতভাবে চুরিকৃত মালের কারবার করা। কারবার শব্দের অর্থ কি বলেন? কারবার তো মানে স্যার ব্যবসা বোঝাই। ব্যবসা করা। অনেক দোকান আছে না, যে পুরাতন মোবাইল বিক্রি হয়, বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জে, শিবগঞ্জে একটা মার্কেটই করে উঠছে। ঢাকায় আরো কিছু মার্কেট আছে, কি যেন মার্কেট আছে ঢাকায়?
আচ্ছা মোহ। আচ্ছা, এরকম কিছু মার্কেট আছে। আচ্ছা, শ্রাবণী আপু মনে হয় বলতে পারবেন, ঢাকায় চোরাই মার্কেটের নাম কি বলেন? স্যার গুলিস্তানে গাউস, তো আছে স্যার। গুলিস্তানে গুলিস্তান। আছে? জি স্যার। তো কেউ যদি চোরাই মালের এইভাবে ব্যবসা করে, সেটা মোবাইল ফোন হোক বা ইলেকট্রনিক্স কোনো কিছু হোক বা যা কিছু হোক না কেন, কি মাল সেটা উল্লেখ নাই। চোরাই মালের ব্যবসা করলেই তার কি হতে পারে? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। সিরিয়াস অপরাধ, কিন্তু হচ্ছে অপরাধ। এখানে তাদের নামে মামলা করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া দরকার। কারণ এটা কেন বড় সাজা করা হয়েছে, এটার লজিক কি? যদি চোরাই মালের ব্যবসা না হয়, তাহলে চোরাই মাল মানে চুরি বন্ধ হয়ে যাবে না? আমি চুরি করলাম, কিন্তু এই মালটা কারো কাছে যদি বিক্রি করতে না পারি, তাহলে কি আমি আর চুরি করতে যাব? না স্যার। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ চুরির করা জিনিস তো কেউ, মানুষ 10টা মোবাইল কেউ চুরি করবে যদি 10টাই নিজে ব্যবহার করতে হয়। যেহেতু চোরাই মালের একটা মার্কেট আছে, সেখানে বিক্রয় করে টাকা পাওয়া যায়, এই টাকার জন্য তো চুরি করে, তাই নয় কি? তাহলে মার্কেট যদি ধ্বংস করে দেওয়া হয়, কারবার করতে দেওয়া না হয়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। তাই এখানে সাজা বেশি রাখা হয়েছে, এটাই হচ্ছে লজিক। 414, চুরিকৃত মাল লুকিয়ে রাখতে সাহায্য করার শাস্তি, একটু আগে যেটা বলছিলাম, 3 বছর। শুধু রাখলেই সাজা হবে। আচ্ছা, সপ্তদশ অধ্যায়ে আমরা পড়ছি সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। সম্পত্তি নিয়ে খেলা করলে যে অপরাধ হবে। 415 থেকে 440 পর্যন্ত প্রতারণা বা অনিষ্ট সাধন আছে। চিটিং এবং মিসচিফ। মিসচিফ শব্দের অর্থ সম্পত্তির ক্ষতি করা। হ্যাঁ, হাত উত্তোলন করেছেন মতিউর ভাই, বলেন। স্যার কথা হইলো, ওই যে বললেন না যে ডাকাতির মাল আর চুরির মাল বোঝার যে পার্থক্যটা কি স্যার? ওই যে 5 জন বা তার বেশি লোক মিলে যদি কোনো ডাকাতি করে, এটা ডাকাতি তো সংজ্ঞা আপনি জানেন। এটা এটা তো ঠিক আছে স্যার, অঙ্কা মালের যে বিষয়টা, এটা কি ডাকাতির মাল না চুরির মাল? মনে করেন 5 জনে ডাকাতি করে আনলো, আনলে সেটা একটা স্বর্ণ দিল, আমি হুম, রাখলাম, এটা কি চুরির হুম। মাল হইলো না ডাকাতির মাল হইলো? এটা সেটা বোঝার কি? বুঝবেন কি করে? এর পুলিশ কি করতে আছে? তদন্ত করে না পুলিশ? যে পুলিশ তদন্ত করে বের করবে এটা কিসের মাল। আহ, বুঝতে ঠিক আছে স্যার। পেরেছেন? মনে করেন এটা চোরাই মাল হিসাবে মামলা হলো, কিন্তু পরবর্তীতে তদন্তে জানা গেল এটা ডাকাতিকৃত মাল, তখন ধারা চেঞ্জ হয়ে যাবে অপরাধের। আচ্ছা, ঠিক আছে স্যার। এই কারণে তদন্তটা জরুরি। জি। তদন্ত কি সেটা তো বুঝতে পারেন, মানে সত্যতা যাচাইয়ের জন্য যে ইনভেস্টিগেশন, তদন্ত, খোঁজ খবর লাগানো। জি যার জি কাছ জি। থেকে পাওয়া গেল, যার কাছ থেকে পাওয়া গেলে তাকে ধরবে। সে বলবে কার কাছ থেকে পেয়েছে, এবং সে বলবে জি। সে কার কাছ থেকে পেয়েছে, তখনই প্রকৃত অপরাধী পাওয়া যাবে। উম এটা আর তদন্ত প্রকৃত সাপেক্ষে। তদন্ত সাপেক্ষে নিশ্চয়। ঠিক আছে স্যার। দেখেন, 415 নতুন একটা অপরাধ, প্রতারণা বা চিটিং। আমরা ফ্রড শব্দের অর্থ প্রতারণা বুঝি, কিন্তু এখানে পেনাল কোডে চিটিং শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রতারণা, প্রতারণাকে ইংরেজিতে বলছে চিটিং। আর ইংরেজি চিট শব্দের অর্থ প্রতারণা করা, আর এর সাথে আইন যুক্ত করা হয়েছে মানে জেরান্ট। তাহলে প্রতারণা বা চিটিং। ফ্রড বলে একটা শব্দ আছে, তো আমরা পেনাল কোডে চিটিং শব্দটা ব্যবহার করা হচ্ছে। ফ্রড শব্দটাও আছে, তো সেটা অন্য একটা আইনের মধ্যে আছে, আবার এই আইনেও ফ্রড শব্দ ব্যবহার হতে পারে। কিন্তু আমরা জাস্ট টপিক হিসাবে চিটিং শব্দটাই বুঝবো। সংজ্ঞা বা ডেফিনেশনে বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ও অবৈধভাবে। তার মানে নিজ থেকে ইচ্ছাকৃতভাবে মানে সরল বিশ্বাসে বা ভুল করে নয়, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি। আবার অবৈধভাবে, সেটা বেআইনি ভাবে, ইলিগালি। নিজে লাভবান হবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরি মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন। দেখেন, অপর কোনো ব্যক্তির কি হতে হবে? দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন হতে হবে, তাহলেই সেটাকে বলা হবে প্রতারণা।
ব্যাখ্যা হচ্ছে অসাধুভাবে তথ্য গোপনকরণ এ ধারা মতে ছলনা মর্মে গণ্য হবে। অসাধুভাবে তথ্য গোপন আবার কি জিনিস? মনে করেন আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বলছেন যে ভাই আমি একটা মোবাইল ফোন কিনবো, তো এই মোবাইল ফোনটা কি ভালো হবে, এই মোবাইল ফোনটার কি ওয়ারেন্টি আছে? আমরা জানি মার্কেটে মোবাইল ফোন কি অফিসিয়াল আনঅফিসিয়াল হয়। আবার জিজ্ঞাসা করছে ভাই এই মোবাইল ফোনটা ব্যবহার করা না নতুন, এখন সে কোনো উত্তরই দিল না। তো আমি ঠিক নতুন, আমি জিজ্ঞেস করছি ভাই ফোনটা নতুন, তো সে কোনো উত্তরই দিচ্ছে না। তাহলে আমি নতুন ভেবে মোবাইল ফোনটা নিয়ে চলে আসলাম, পরে জানতে পারলাম যে না, প্যাকেটিং পরে আবার কি করা হয়েছে, নতুন ভাবে করা হয়েছে, কিন্তু ভেতরে পুরাতন মোবাইল ফোন। এই যে দোকানদার আমাকে তথ্য দিল না, তথ্য গোপন করলো, সেটা কি? প্রতারণা। জি স্যার। 416 ধারায় হচ্ছে মিথ্যা পরিচয় দান পূর্বক প্রতারণা, চিটিং বাই পার্সোনেশন। এই ইংলিশ শব্দটা মনে রাখতে হবে, প্রশ্নে আসতে পারে। চিটিং বাই পার্সোনেশন কত ধারার বিষয়বস্তু? 416 পেনাল কোড। সংজ্ঞায় বলা হচ্ছে প্রকৃত বা কল্পিত ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করা। কল্পিত ব্যক্তি বলতে মনে করেন পৃথিবীতে এই ব্যক্তির কোনো অস্তিত্ব নাই, এরকম একটা কাল্পনিক ব্যক্তির নাম ধারণ করছে যে আমি মিস্টার জমশেদ, আমার বাড়ি ওই জায়গায়, তো জমশেদ নামে ওই জায়গায় কোনো আসলে কোনো ব্যক্তি নাই ওই ঠিকানাতে। তো আমি একজন বড় অফিসার, আমাকে তোমরা টাকা দিলে এই করে দেব, এই ধরনের একটা কি করছে যারা প্রতারক, তারা কিন্তু কি করে প্রতারণা জাল বিছায়, তাই না? সময় নাই প্রতারণা করার জন্য, কিন্তু একটা টাইম নাই, কারণ তাদের উদ্দেশ্য হয় যে মানুষ তাদের প্রতি বিশ্বাস করবে এবং তাদের প্রতারণার জালে কি ধরা পড়বে, পা দিবে। তো এটার জন্য তারা টাইম নাই এবং বিভিন্ন ছলচাতুরি করে এবং নিজে যা না তাই বলার চেষ্টা করে। হয়তো বা আবার মনে করেন যে অনেক সময় কেউ মিথ্যা পুলিশ সাজে বা মিথ্যা ইনকাম ট্যাক্স অফিসার সাজে। আমরা সিনেমাতেও দেখি যে হ্যাঁ, একটা ইনকাম ট্যাক্স অফিসারের নাম ব্যবহার করে, কার্ড ব্যবহার করে, পরিচয়পত্র ব্যবহার করে চলে গেল এক জায়গায় রেড দিতে, তো সেখান থেকে মালপত্র নিয়ে চলে আসছে, সিনেমাতেও দেখি। তো এটা 416 ধারায় কি হবে? অন্যের পরিচয় ধারণ পূর্বক প্রতারণা। তাহলে এই দুইটা ধারাতে আমরা প্রতারণার দুইটা ডেফিনেশন বা সংজ্ঞা পেলাম। এবার সাজা। 417 ধারায় 415 ধারায় বর্ণিত উপায়ে প্রতারণা করলে, মানে প্রতারণার সাধারণ যে প্রতারণা, সেটার সাজা 1 বছর। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষার খাতায় যে প্রতারণার সাজা কত ধারায় আছে, তাহলে উত্তর হবে 417, 420 না, 420 ভিন্ন জিনিস। 418 রক্ষক যখন ভক্ষক না দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক প্রতারণার শাস্তি। মনে করেন কোনো কাজ করা যদি কারো দায়িত্ব হয়, সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে যদি আবার প্রতারণা করে ফেলে, তাহলে সেটা একটু বেড়ে 3 বছর হয়ে যাবে। 419 416 ধারায় বর্ণিত উপায়ে ছদ্মবেশে প্রতারণা করা। ওই যে 416, সে কোনো পুলিশ না, কিন্তু পুলিশের রূপ ধারণ করছে, পুলিশের পোশাক পরে এলাকায় যে মাস্তানি করছে, প্রতারণা করতে। তাহলে 415 ধারার অপরাধ করলে সাজা 417-তে, আর 416 ধারার অপরাধ করলে সাজা 419-এ। কাছাকাছি যদি দিয়ে দিত বা ওই একই ধারার মধ্যে যদি সাজাটা দিয়ে দিত ভালো হতো, তাই না? জি স্যার। দেখেন, 415 সাজা পাচ্ছি আমরা 417-তে, আর 416 সাজা পাচ্ছি 419-এ। কেন ওই 416-র মধ্যে সাজা দিয়ে দিলে কি হতো? এই আলাদা করতে গিয়ে আরেকটু জটিল হয়ে গেছে, আমাদের কষ্ট হবে বেশি, বেশি সেকশন মনে রাখতে হবে। কিন্তু আমি যেভাবে নোট উপস্থাপন করেছি, আশা করি আপনাদের মনে রাখাটা সুবিধা হবে এবং একটু স্বচ্ছভাবে দেখেন, খুবই ক্লিন একটা পরিষ্কার নোট, বাড়তি কোনো কথাবার্তা নাই। খুব সুন্দরভাবে বলা হচ্ছে 416 ধারায় বর্ণিত উপায়ে ছদ্মবেশে প্রতারণা করার শাস্তি। এখানে শাস্তির একটা কি দিয়েছি, চিহ্ন দিয়ে দিয়েছি। অনূর্ধ্ব 3 বছর, সশ্রম বা বিনাশ্রম, অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। আপনি যখন এই নোটটা রিভিশন করবেন, আপনার তো পুরোটা সেন্টেন্স পড়ারই দরকার নাই, জাস্ট আপনি দেখবেন ধারা কত, ধারা কত, 419। 416 ধারার ছদ্মবেশে প্রতারণা, এখানে দেখবেন 3 বছর। আর কিছু আপনার দেখার দরকার আছে এই জায়গায়? না স্যার। তার মানে কারেন্টের গতিতে আপনার পড়াশোনা এগিয়ে যাবে। এইভাবে নোটটা লেখা হয়েছে, একবার পড়া হয়ে গেলে রিভিশনের সময়
যদি এই যে আমি এই মুহূর্তে আমি যেইভাবে হাইলাইট করেছি গোলাপি বা পিঙ্ক রঙের, তো গোলাপি বা পিঙ্ক রঙের এইভাবে যদি আপনি হাইলাইট করে রাখেন তাহলে জাস্ট এতটুকু পড়লেই হবে। হাইলাইট না করলেও আপনি দ্রুত পড়া এগিয়ে যেতে পারবেন। তার মানে পুরো নোট পড়তে আপনার 15 দিন সময় লাগবে না। দেখবেন রিভিশন ক্লাসে আমরা 15 দিনে পুরো নোট শেষ করে দিব। এবং আমরা অবশ্য রিভিশন ক্লাসে আমরা ভিন্ন নোট দিব। এই নোটের পাশাপাশি ওই নোটটাও তখন আমাদের পড়তে হবে, কিন্তু এই নোটটা আপনাদের রিভিশন দ্রুত হয়ে যাবে, সময় লাগবে না, সেইভাবেই লেখা হয়েছে। এরপরে আমরা আসবো 420। 420 একটু ভিন্ন ধরনের জিনিস। 420 প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসৎভাবে পরিচিত করা শাস্তি। তার মানে এখানে সংজ্ঞা প্লাস শাস্তি 2 in 1 একসাথে দেওয়া আছে। এটা আবার কেমন? প্রতারণা তো বুঝলাম, প্রতারণার জন্য 417, 418 ধারায় শাস্তি আছে। 417 এবং 419 ধারায়, মানে 17, 18, 19 তিনটা ধারায় শাস্তি আমরা দেখছি। কিন্তু 420 ধারাতে আবার আলাদা ধরনের একটা অপরাধ এবং আলাদা ধরনের শাস্তি। 420 আমরা ছোটবেলা যখন সিনেমা দেখতাম, দেখি যারা অপরাধী, প্রতারক টাইপের অপরাধী, তাদের যে জেলখানায় যে পোশাকের নাম্বার সেটা 420 থাকতো। দেখেছেন এরকম? দেখছে মতিউর যায় ভাই এরকম দেখছেন? আর দেখছে যদি যায় খুনি হয়, খুনির হলে পোশাকের নাম্বার থাকে 302, মানে খুনের সেকশন। আর আমরা 420, 420 মানে চিটার। 420 শব্দের অর্থের সাথে চিটারি, মানে চিটিং যুক্ত আছে, এটা আমরা কিন্তু বুঝি কমন সেন্সেই। অশিক্ষিত মানুষ হলে এই লোকটা 420, তার মানে সে চিটার, এটা হুম, আমরা সাধারণ মানুষও বুঝি। তো এখানে দেখেন, প্রতারণার সাথে যখন টাকা পয়সার লেনদেন যুক্ত হবে, এদের সম্পত্তি সমর্পণ, এই টাকার টাকা পয়সা যখন লেনদেন যুক্ত হবে তখন সেটা 420 ধারায় অপরাধ হবে এবং সাজাও 7 বছর এই ধারাতেই। জি, বলে রাখা ভালো, 420 ধারার অপরাধ করলে এটা বেলেবল সেকশন, মানে জামিন সহজে হয়ে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু 406, 407, 408 এগুলো কিন্তু নন বেলেবল, বলে বল। এটা বেলেবল। প্রতারণা করলে বেলেবল সেকশন, চুরি করলে নন বেলেবল, চুরি নন বেলেবল, তারপরে এক্সটর্শন নন বেলেবল, ডাকাতি নন বেলেবল, তারপরে দস্যুতা নন বেলেবল, আত্মসাৎ নন বেলেবল, বিশ্বাসভঙ্গ নন বেলেবল, কিন্তু প্রতারণা করলে বেলেবল সেকশন। এটা কেন করেছে আমি নিজেও জানি না, মানে লজিক খুঁজে পাই না। এটাও নন বেলেবল করা উচিত। প্রতারক তো, তাকে যদি জামিন দেওয়া হয় সে তো আগে পালাবে, পালাবে না? জি, কিন্তু এটা বেলেবল সেকশন। এখন ভুল করে এটা করেছে কিনা জানি না। কিছুদিন আগে পেনাল কোডের, কিছুদিন আগে সিআরপিসির, মানে এই মাসেরই 10 তারিখে পরিবর্তন হলো। দুই একটা জায়গাতে কিন্তু পরিবর্তন হয়েছে শিডিউল বা আপনার স্কেজুয়েল তফসিলে। সেখানে দাঙ্গা নিয়ে একটু সংশোধন আসছে, যে আগে সেটা আপোস করা যেত, এখন আপোষ অযোগ্য করেছে। তো এরকম তো এই 420 ধারাটা সম্ভবত বেলেবল থেকে নন বেলেবল করে দেওয়া উচিত ছিল, এটা আমার কমন সেন্স থেকে বলছি। হয়তোবা অন্য কোনো কারণ থাকতে পারে বেলেবল করার জন্য। হয়তোবা প্রতারককে বেলেবল করেছে, হয়তোবা এটা একটা ফাঁদ। কেন ফাঁদ? যদি নন বেলেবল হয় সে তো আগে পলাতক, হ্যাঁ, সে আর জি, আসবেই না কোর্টে, স্যারেন্ডারই দিবে না। তাই বেলেবল করেছে যেন অন্তত কোর্টে আসে, সে যেন অন্তত কোর্টে আসে, একটা কি তাকে সুযোগ দেওয়া যে তুমি ভাই কোর্টে আসো, তোমার জামিন নিয়ে সমস্যা হবে না। তাই হয়তো বা এটা রাখা হয়েছে তাকে একটা জাস্ট কোর্টে আনার জন্য। এটাও একটা কারণ হতে পারে, কারণ যারা বিজ্ঞ মানুষ আইন করেছেন তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে করেছেন। জি স্যার। তো আমরা আমরা আরো একটি নতুন অপরাধ, 425, অনিষ্ট বিনাশ বা ক্ষতি সাধন। বাংলা পড়লাম 3টা কিন্তু ইংরেজি একটাই, মিসচিফ। মিসচিফ মানে ক্ষতি। কোন সম্পত্তি, এখানে পুড়িয়ে লেখা আছে, এখানে কুড়িয়ে, হ্যাঁ, না এখানে পুড়িয়ে, হ্যাঁ পুড়িয়ে হবে। কোন সম্পত্তি পুড়িয়ে দিয়ে, অথবা কারো বরফ গলিয়ে দিয়ে, অথবা একটা আংটি নদীতে নিক্ষেপ করে, নিজের সম্পত্তির ক্রোক এড়াতে এটা ধ্বংস করে, বা বিমার টাকা পেতে কোনো জাহাজ যানবাহন নিজে ক্ষতিগ্রস্ত করে, বা কোনো গৃহপালিত বা এজমালি যৌথ মালিকানাধীন পশুকে মেরে ফেলে, শস্য ক্ষেতে গবাদি পশু প্রবেশ করিয়ে দিয়ে শস্য ক্ষেতের ক্ষতি করে, ইত্যাদি উপায়ে অনিষ্ট বা বিনাশ বা ক্ষতি সাধন বা মিসচিফ সংঘটিত হতে পারে। মানে উদাহরণগুলোকে একসাথে এইভাবে করে দিয়েছি, আগে উদাহরণ দিলাম, সংজ্ঞা পরে আসছি।
এর আগে আমরা দেখলাম রাস্তায় একটা আংটি পড়ে আছে, সেটাকে কুড়িয়ে নিলাম, নিয়ে নিজের ভাবে ব্যবহার করলাম, সেটা কি? আত্মসাৎ, তাই না? জি এখন আমি রাস্তায় একটা আংটি পেলাম এবং আমি বুঝতে পারলাম এই আংটিটা কার, এবং এই আংটিটা আমি নদীতে ফেলে দিলাম, এই আংটিটা নদীতে ফেলে দিলাম। এটা হয়ে জি যাবে এই ধারার অপরাধ। এটা হয়ে চারশো যাবে পঁচিশ 425 ধারার অপরাধ, অনিষ্ট বা বিনাশ। জি এটা খুব ইন্টারেস্টিং একটা অপরাধ। মনে করেন যে আমার একজনের সাথে কি আছে, শত্রুতা আছে, তার আমি কারখানাতে আগুন ধরিয়ে দিলাম। তার কারখানায় আগুন ধরিয়ে দিলে আমার তো কোনো লাভ হলো না, কারখানার কোনো মাল কি আমার কাছে আসলো? জি না কিন্তু তার তো ক্ষতি হলো। তার মানে জি মনের তো শান্তি হলো, আমার শত্রুর ক্ষতি করে আমার মনের শান্তি হলো, এই হচ্ছে এই অপরাধ। জি জনসাধারণের বা কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট বা পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন করলে এই ধারার অপরাধ হবে। অপরাধীর কোনো বাস্তবিক প্রাপ্তি নেই, তার মানে এই যে এটাও কিন্তু সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, কিন্তু যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হচ্ছে সে সম্পত্তির ক্ষতি হয়, কিন্তু যে অপরাধ করছে তার কোনো লাভ হয় না। না স্যার এমন এমনকি নিজের ক্ষতি করেও ভুক্তভোগীর বা ভিকটিমের বাস্তবিক ক্ষতি সাধন করে মুখ্য উদ্দেশ্য, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতন বিষয়। না, আমার একটু ক্ষতি হোক কিন্তু আমি ওর ক্ষতি করব, এটা হচ্ছে মানসিক শান্তির জন্য প্রতিশোধ নেওয়ার মতন। জি শুধুমাত্র হীন মানসিকতা ও অন্যের প্রতি বিদ্বেষ বা রাগের কারণে অত্র ধারার অপরাধ সংগঠিত হয়। মনে করেন আহ রাস্তাঘাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় না, অনেক সময় দেখেন না? জি মোটরসাইকেল পুড়িয়ে দিলে, যে পুড়িয়ে দিল তার কি কোনো লাভ হলো? মোটরসাইকেল কি সে পেলো? না স্যার কিন্তু যার পুড়ে গেল তার তো ক্ষতি হলো। তাহলে এই ধারার জি অপরাধ হবে। মনে করেন জি কেউ স্যার কোনো কিছু চুরি করলো, চুরি করে নিয়ে যদি সে সেটাকে পুড়িয়ে দেয় বা ক্ষতি করে ফেলে, তাহলে দুইটা অপরাধ হতে পারে, প্রথমত চুরি, তারপরে আবার এই ধারার। কিন্তু যদি জি নেওয়ার সঙ্গে সঙ্গে যদি সেটা নষ্ট করে ফেলে, তাহলে এই ধারারই অপরাধ হবে, চুরির জন্য হবে না। বোঝা গেল? জি স্যার মনে করেন একটা আংটি পেলেন, নিয়ে কাছে রাখলেন, আত্মসাৎ হলো, আংটি পেলেন সঙ্গে সঙ্গে নদীতে ফেলে দিলেন, এই ধারার অপরাধ হলো। অন্যের হাত থেকে আংটি কেড়ে নিলেন, তাহলে চুরি হতে জি পারে, বা ভয় দেখিয়ে নিলেন, দস্যুতা হতে পারে, বা বলপূর্বক গ্রহণ হতে পারে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। জি তো ক্ষতি সাধন বুঝতে পারলেন তো? জি স্যার আচ্ছা, 426, 50 টাকার কম পরিমাণ অনিষ্ট বা বিনাশ বা ক্ষতি সাধনের শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 3 মাস, আর তার থেকে বেশি টাকার হলে 2 বছর। আচ্ছা, অ্যামেন্ডমেন্টে এটা যুক্ত হয়েছে কিনা? না, যেহেতু পেনাল কোড তো আর অ্যামেন্ডমেন্ট হয়নি না স্যার এখানে। পেনাল কোড যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়নি, আমার মনে পড়ছে যে হ্যাঁ, এখানে সামারি ট্রায়াল বলে সিআরপিসির 260 ধারায় একটা ধারা আছে, যে সংক্ষিপ্ত বিচার। সংক্ষিপ্ত বিচারে এই অনিষ্ট ওখানে ছিল 10,000 টাকা, তো 10,000 টাকা থেকে পরিবর্তন করে সেটা বৃদ্ধি করা হয়েছে। ওই কারণে আমার মনে পড়ে গেল যে মনে হয় এখানে পরিবর্তন হয়েছে, তাই না? এটা ঠিকই আছে, দণ্ডবিধি পরিবর্তন হয়নি, ফৌজদারি কার্যবিধি পরিবর্তন হয়েছে। আমরা যখন 260 ধারা পড়বো তখন দেখবেন এই ক্ষতি সাধনের বিষয়টা ওখানে কানেকশন করা আছে। তো জি যখন আপনারা 7টা আইন পড়বেন, তখন আপনাদের ফাইনাল টাচ নোটে আমি 7টা আইনের মধ্যে কানেকশন কিভাবে আছে একটা ধারার সাথে আরেকটা আইনের ধারার, এটা আমি করে দেব আপনাদের। যেমন সরল বিশ্বাস বা গুড জি ফেথ, এটার সংজ্ঞা কিন্তু 2-3টা আইনে আছে, কোথায় কোথায় আছে আমি এটা দিয়ে দিব, মানে ইন্টার কানেকশন করে দেব ফাইনাল টাচ নোটের মধ্যে। তাহলে আপনারা কানেক্ট করে পড়তে পারবেন। যেমন আমি ধরতে পাচ্ছি এটার সাথে সিআরপিসির 260 ধারার মিল আছে, তখন আপনারাও ধরতে পারবেন। তাহলে ওকালতিটা সহজ হবে, এমসিকিউ রিটেন ভাইভাতেও হেল্প হবে। তাহলে 425, 426 এবং 427 এই তিনটাই কি অনিষ্ট নিয়ে। আর 426-এ বলছে 50 টাকা কম যদি ক্ষতি করে কেউ। 1860 সালে 50 টাকা কিন্তু অনেক, তাহলে এটা জি পরিবর্তন হওয়া দরকার, তাই না? এটা জি স্যার পরিবর্তন হয়ে 50,000 করে দেওয়া উচিত। তো 50,000 টাকার ক্ষতি করলে 3 মাস এরকম হওয়া উচিত। তো মনে করেন কেউ যদি 49 টাকা পর্যন্ত কারো ক্ষতি করে, 1 টাকা 2 টাকা থেকে 49 টাকা পর্যন্ত করলে 3 মাস, আর 50 টাকা বা তার বেশি করলে 2 বছরের সাজা হবে। আমরা পড়ছি 17 অধ্যায়
সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, সম্পত্তির ক্ষতি করা, নিয়ে নেওয়া, এরকম। এখন পর্ব হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, মানে অন্যের সম্পত্তির মধ্যে প্রবেশ করা অনুমতি ছাড়া। এই অনুমতি ছাড়া জি অন্যের সম্পত্তিতে প্রবেশ করাকে ট্রেসপাস বলে, ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। অথবা ব্যাংকিং কোম্পানির ক্ষতি সাধন, লস অফ প্রপার্টি অফ ব্যাংকিং কোম্পানি, 441 থেকে 462 বি। এই কয়টা সেকশন পড়লে আজকে শেষ হবে ক্লাস। আমি বলেছিলাম একটু বড় হবে, কারণ পেনাল কোড দ্রুত আমার শেষ করতে হবে আমাদের। আর বোঝা জি যাচ্ছে স্যার। তো কঠিন কিছু না। আর যদিও ক্লাস শেষ হতে 11:30 বেজে যাবে, এই 2-3টা ক্লাস একটু কষ্ট করবেন। আশা করি এরপরে আবার ধীরে ধীরে আমরা ক্লাস 11:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব, মানে 10:30 11টার মধ্যে। জি তো যখন অ্যাডভোকেট হবেন, রাত কখন পার হয়ে যাবে, রাত 12টা 1টা বেজে যাবে, আপনার পরের দিনে মামলা রেডি করতে হবে, পিটিশন করতে হবে। যেমন আপনাদের ক্লাসের পরে আমার কিন্তু মামলা রেডি করতে হবে, পিটিশন রেডি করতে হবে। তো কষ্ট করতে হবে ভাই, বিশেষ করে যখন আপনি নতুন আইনজীবী তখন কষ্ট বেশি। জি অ্যাডভোকেটদের স্যার। জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে পরিশ্রম বেশি, অর্থ কম। তারপরে ধীরে ধীরে পরিশ্রম বাড়বে, অর্থ বাড়বে, এবং আপনি যখন সিনিয়র হয়ে যাবেন, আপনার আন্ডারে 10টা উকিল থাকবে, আপনার কোনো কিছু করা লাগবে না, শুধু শুধু অর্থ ইনকাম হবে, এবং হিউজ অ্যামাউন্টে। এটা হচ্ছে ওকালতি। আপনি যদি একটা সেরেস্তা বা ল ফার্ম তৈরি করতে পারেন, শেষের দিকে কোনো পরিশ্রম নাই, শুধু আপনার নলেজ। হয়তোবা মাসে 2-1টা মামলার হিয়ারিং করলেন, শুধু আপনার জুনিয়রদেরকে শুধু 2-1টা বুদ্ধি দিয়ে দিলেন, আপনার একটা হিউজ অ্যামাউন্ট আসতে থাকবে। তো প্রথম দিকে পরিশ্রম কেন করতে হবে? কারণ আপনাকে শিখতে হবে, তাই পড়াশোনা করতে হবে। ডাক্তার এবং উকিলদের কোনো কি নাই, ছুটি নাই। আপনি গাড়িতে চলাফেরা করছেন, আপনার পাশের সিটের বা আশেপাশে কেউ যদি জানতে পারে আমরা আপনি একজন অ্যাডভোকেট বা আপনি ল স্টুডেন্ট, আপনাকে কোনো না কোনো পরামর্শ চাবেই। আমার ক্ষেত্রে প্রতিনিয়ত হয়, যখন টাই পরে কোর্টে যাই বা ফেরত আসি তখন জিজ্ঞেস করে, স্যার আপনি উকিলতে? হ্যাঁ। কার্ড দিয়ে দিই, বা কোনো রাস্তার মধ্যে একটা প্রশ্ন করে ফেলে, প্রতিনিয়ত দিতে হয়, এগুলো দিতে হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস, সংজ্ঞায় বলা হচ্ছে ভীতি প্রদর্শন, মানে থ্রেট দেওয়া, ভয় দেখানো, বা অপমান করব, যে তাকে আচ্ছা তাকে ইনসাল্ট করে আসবো এরকম, বা বিরক্তির মাধ্যমে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ করাকে অনধিকার প্রবেশ বলে। আচ্ছা, অনধিকার প্রবেশ করলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু অনধিকার প্রবেশ করার পর কি করছে সেটাই হচ্ছে ম্যাটার। অনধিকার প্রবেশ করে চুরি করতে পারে, অনধিকার প্রবেশ করে ডাকাতি করতে পারে, অনধিকার প্রবেশ করতে করে অপমান করতে পারে, ভয় দেখাতে পারে, বা বিরক্তি করতে পারে। মনে করেন এখন রাত 11টা বাজে, কেউ যদি আমার দরজায় নক করে, আমার মেন গেটে নক করে করে আমার বাসায় ঢোকার চেষ্টা করে, তাহলে সেটা আমার জন্য বিরক্তি হবে না? বিনা কারণে যদি হয়, হবে কিনা? জি স্যার। বা আমার সাথে কারো একটা রাগারাগি আছে, আমার সাথে ঝগড়া করতে আসছে, মানে তার ভিতরে এমন রাগ জমে আছে, আমার সাথে একটু ঝগড়া না করলে তার মনে শান্তি হচ্ছে না, রাত 12টায় চলে আসছে আমার বাসায়, তা আমার জন্য বিরক্ত হবে না এটা? এবং সে জোর করে ঢোকার চেষ্টা করতে, তাহলে এটা কি হবে? ক্রিমিনাল ট্রেসপাস। যেন মানুষ জি মানুষ শান্তিতে বসবাস করতে পারে, বা অন্যের সম্পত্তিতে বিনা অনুমতিতে, আমার একটা কি আছে, ফসলের মাঠ আছে, আমার একটা পুকুর আছে, যখন তখন রাত্রে বা দিনে কেউ যেন আমার সম্পত্তিতে প্রবেশ করতে না পারে অন্যায় করার জন্য। সেই কারণে এই ধারাটা। অপরাধটা, ধারাটা তৈরি করা হয়েছে এবং শাস্তির বিধান রাখা হয়েছে। আচ্ছা, এর মাঝখানে আমি একটা ছোট্ট করে সংজ্ঞা বলি। কেউ যদি আপনাদেরকে আইন পড়েছেন, হঠাৎ প্রশ্ন করে আইন কাকে বলে বলেন তো, কেউ যদি প্রশ্ন করে আইন কাকে বলে বলেন তো, হঠাৎ আটকে যেতে পারেন, সহজ একটা সংজ্ঞা শিখিয়ে দিই। আইন হচ্ছে কোনো নিয়ম, যে নিয়মের মাধ্যমে সমাজকে বা সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করা হয়, এবং এই নিয়ম ভঙ্গ করলে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে মোট কথা হচ্ছে নিয়ম, এবং নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়। তো নিয়ম রাখলাম, কিন্তু শাস্তির ব্যবস্থা যদি না থাকে, কেউ নিয়ম মানবে? না স্যার। তাহলে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ম, এবং এই নিয়ম ভাঙলে শাস্তির যে ব্যবস্থা করা হয়েছে সেটাই আইন। এটা হচ্ছে আইনের সবচেয়ে সহজ এবং সর্বজনীন ইউনিভার্সাল সংজ্ঞা, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রতিটা অপরাধের নামকরণ করার কারণ আছে, যেন সেটা করতে না পারে, কারণ সেটা করলে অন্যের ক্ষতি হবে। 442 অনধিকার গৃহে প্রবেশ,
অনধিকার গৃহে প্রবেশ এটাও সংজ্ঞা। অনধিকার গৃহে প্রবেশের ইংলিশ হচ্ছে হাউস ট্রেসপাস। ইংলিশ গুলো মনে রাখবেন, দেখবেন আমি যেখানে ইংরেজি দিয়ে দিয়েছি ইংলিশটা একটু লক্ষ্য করবেন। অনেক সময় ইংরেজি দিয়ে প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্ন দেখলে লক্ষ্য করবেন। জি গৃহ, তাঁবু, জলযান বা উপাসনালয়। উপাসনালয় বলতে মসজিদ, মন্দির। তো মসজিদ, মন্দির এগুলো যদি যদি প্রবেশ করে, অথবা গুদাম বা গোডাউন, তাহলে 442 ধারার অপরাধ হবে। তাহলে 441 অপরাধ কোথায় হবে? মাঠে, খোলা জায়গায়। জি 441 ওপেন প্লেস, আর 442 হচ্ছে ক্লোজ বা আবদ্ধ প্লেস, মানে যেটা ঘেরা আছে, তাঁবু ঘেরা থাকে, কোনো গৃহ ঘেরা থাকে দেওয়াল দিয়ে বা টিন দিয়ে বা কোনো বেড়া দিয়ে। জলযান, জলযান বলতে শিপ বা ফেরি, নৌকা। জি উপাসনালয়, সেটাও তো ঘেরা থাকে। গুদাম বা গোডাউন ঘেরা থাকে। তো ঘেরা জায়গায় বা ক্লোজ প্লেসে হলে 442, ওপেন প্লেস হলে 441। যেমন 379 ওপেন প্লেসে চুরি, জি 380 আবদ্ধ জায়গা চুরি। মিল পাচ্ছেন না? ধন্যবাদ। এইভাবে মনে জি রাখতে স্যার। হবে। 443 সংগোপনে। সংগোপনে মানে গোপনে, অনধিকার গৃহে প্রবেশ। তার মানে 442 হচ্ছে ওপেন প্লেস, মানে সে খুব দাদা টাইপের মানুষ, গন্ডা টাইপের মানুষ, মালিকের সামনে জোর করে ঢুকে যাচ্ছে, তাহলে জি কিন্তু 442। কিন্তু এটা যদি গোপনে হয়, মানে বাড়িতে কেউ নাই বা দোকানে কেউ নেই, গোপনে প্রবেশ করছে, তাহলে সেটাকে বলা হবে লার্কিং। লার্কিং মানে গোপনে। হাউস ট্রেসপাস, এই আইন পড়ার আগে লার্কিং শব্দ আমি চোখে দেখিনি। আপনি কি দেখছিলেন এর আগে লার্কিং শব্দটা? না স্যার। তাহলে লার্কিং মানে গোপনে। হ্যাঁ। জি তো প্রতিটা জন্য আলাদা শব্দ, আলাদা সেকশন। গোপনে, সময় ও পরিস্থিতি সাপেক্ষে গৃহ, তাঁবু বা জলযান বা উপাসনালয়, গুদাম ইত্যাদিতে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রবেশ। তাহলে আমরা তিনটা সেকশন দেখলাম, তিনটাই সংজ্ঞার। আলাদা আলাদা পরিস্থিতিতে, আলাদা আলাদা জায়গায় প্রবেশ। জি এবার খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন, সেটা হচ্ছে 445। সেখান থেকে বারবার প্রশ্ন হয়। অপথে গৃহে প্রবেশ। বাংলাটা আমি তৈরি করেছি অপথে গৃহে প্রবেশ, কিন্তু ইংলিশ হচ্ছে হাউস ব্রেকিং। তাহলে হাউস ব্রেকিং শব্দের অর্থ ভেঙে ফেলা। তো ভাঙলেই হাউস ব্রেকিং হবে তা নাই, না ভেঙে হাউস ব্রেকিং করা যায়। যেমন চুরি যে গোপনেই হবে তা না, ওপেন প্রকাশ্য ভাবেও চুরি করা যায়, তেমন এখানেও মানে কোনো কিছু না ভেঙেও ঘর ভাঙার অপরাধ করা হতে পারে, সেটা আমরা দেখছি। 6টি উপায়ে, এই যে 445 ধারায় 6টি উপায়ে হাউস ব্রেক করা যায়, এই 6টি শব্দটা মনে রাখবেন বা সংখ্যা মনে রাখবেন, এটা কিন্তু আসে পরীক্ষায়। জি সম্ভবত 23 সালে এসেছিল, কয়টি উপায়ে হাউস ব্রেক করা যায়? 6টি উপায়ে। দিনের বেলায়, শীত কেটে, শীত কাটা বোঝেন? শীত কাটা বলতে ঘরের যে ইয়াটা থাকে না স্যার? ঘরের বাইরে থেকে জানালা। গর্ত করে সুড়ঙ্গ করে ভিতরে প্রবেশ করা। জি জি স্যার কেসি গেট এটা যেটা থাকে ওইটা ভেঙে ভেঙে ফেলাকেও তো শীত কাটা বলে। না স্যার, এটা হচ্ছে স্যার গ্রামের বাড়িতে স্যার মাটির যে কাঁচা ঘর থাকে, এই হ্যাঁ, হ্যাঁ, ঘরের দোয়া বলে। সেই হ্যাঁ, দোয়া বা হচ্ছে ছোট একেবারে যেটা হচ্ছে ভিত হুম, বাড়ি ঘরের, হ্যাঁ। সেটা হচ্ছে স্যার শাবল দিয়ে স্যার এটা গোল করে সুড়ঙ্গের মতো তৈরি করে, যাতে কোনো সমস্যা না করে একজন মানুষ অনায়াসে ভিতরে আপ ডাউন করতে পারে। এইটাকে স্যার মা- মানে শীত কাটা বলে। বাইরে গর্ত করবে, একটা গুহার মুখ, এবং ভিতরে করতে হবে। সেটা জি স্যার। সেটা ভিতর দিয়ে যে বাড়ির ভিতরে মানে ঘরের ভিতরে উঠবে, সেটার ওপেন, তাই তো? ঘরের ভিতরে উঠবে। জি স্যার। জি স্যার। সেটা হচ্ছে শীত কাটা, এটাই হচ্ছে প্রকৃত। এবং আমরা নাটকেও দেখেছি, বিশেষ করে চঞ্চল চৌধুরীর নাটকে, তাই না? স্যার এইটা এইটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে স্যার। আমার নানার বাড়িতে এরকম ঘটছে অ্যাভেলেবেল। বেশিরভাগ তাই না? তাহলে তথ্যগুলো আপনি। স্যার জি স্যার, বেশিরভাগ আমাদের তথ্যগুলো স্যার গ্রামেও গ্রামের হইতো স্যার ঘটনা। এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শহরেও হতে পারে এটা। যেমন আমরা সুড়ঙ্গ সিনেমাতে দেখেছি, যারা সিনেমা দেখেন বা দেখেছেন। তো এটা যদি করা হয়, এটা শীত কাটা বলা হয়। শীত কাটা বলতে মাটির নিচ দিয়ে গর্ত করে প্রবেশ করা।
ঠিক আছে? স্যার এরকম গর্ত করে আমাদের এলাকাতে চুরি হইতো। হ্যাঁ হ্যাঁ, আগে হতো, কারণ ওইটা একটা সহজ পন্থা ছিল। এই শীত কাটতো, হ্যাঁ কিন্তু ওই যে ঘরের মালিকারা ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু শাবল দিয়ে ধীরে ধীরে করে মাটি কাটছে। তো যেহেতু মাটির মেঝেতে নরম মাটি, সেটা কাটলে বুঝতে পারে না। হয়তোবা হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, মজায় আছে তারা, স্বপ্ন দেখছে সুন্দর সুন্দর, কিন্তু বাড়ির জিনিস চুরি হয়ে গেছে ঘরের, এরকমও হয়। তো আগে আচ্ছা, হতো এটা। চোর তো আসলে স্যার এখানে খুব ভালো হয়। অ্যাভেলেবেল হইতো স্যার আগে। আবার চোর পালালে বুদ্ধি বের হয়, যে এটা করা উচিত ছিল। দরজা জানালা ভেঙে, তাহলে কি দিনের বেলায় হতে হবে শীত কেটে, অথবা দরজা জানালা ভেঙে গৃহে প্রবেশ করলেই সেটা কি হবে? এখানে প্রবেশ শব্দটা ডাবল আছে, একটা কেটে দিতে হবে। হ্যাঁ, মূলত 6 উপায়ে এ ধরনের বা এ ধারার অপরাধ হয়। কি কি? সহায়তাকারী বা নিজ তৈরিকৃত পথে গৃহে প্রবেশ, ওই যে সেটা শীত কেটে হোক, অথবা বাউন্ডারিতে একটা কি দিয়ে দিলাম, মই দিয়ে দিলাম, হ্যাঁ নিচে আছে, মই দিয়ে বা সীমানা প্রাচীর টপকিয়ে গৃহে প্রবেশ, অথবা জানালা আছে, জানালার গ্রিল কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো অথবা দরজা আছে, দরজার হয়তো বা ভেঙে ফেলা হচ্ছে, বা মালিকের অনুমোদনহীন পথে গৃহপ্রবেশ, এমন একটা ছোট রাস্তা আছে যেই পথ দিয়ে মালিক যাতায়াত করা যাবে, কিন্তু সেখানে যাতায়াত করার সুযোগ নেই। মনে করেন যে অনেক সময় কি থাকে, ভেন্টিলেটর থাকে বাসার, ভেন্টিলেটরের ওইদিকে যদি গ্যাপ থাকে, ওই গ্যাপ দিয়েও কেউ প্রবেশ করতে পারে। তালা খুলে গৃহে প্রবেশ, দরজায় তালা দেওয়া আছে, তালা খুললো, তালা খোলার জন্য মাস্টার কি থাকতে পারে, বা তালা ভেঙে সেখান দিয়ে যদি প্রবেশ করে, তাহলেও এই ধারার অপরাধ হবে। অপরাধমূলক বল প্রয়োগের আক্রমণ বা ভয় দেখে গৃহে প্রবেশ, গৃহে দাঁড়িয়েছে, ভয় দেখাচ্ছে, ঢুকতে না দিলে খবর আছে, মেরে ফেলবো বা আক্রমণ করব বা আঘাত করবো, এরকম। বন্ধকিত পথ উন্মুক্ত করে গৃহে প্রবেশ, একটা জানালা ছিল বা একটা দরজা ছিল, সেটা ইট দিয়ে বা কাঠ দিয়ে বা একটা টিন দিয়ে বা অন্য কিছু দিয়ে কি করা আছে, ঘিরে দেওয়া আছে, সেটাকে খুলে ওই দিক দিয়ে প্রবেশ করছে। এই 6 উপায়ে কেউ যদি গৃহে প্রবেশ করে, সেটাকে বলা হবে হাউস ব্রেকিং। দেখেন, একটা সীমানা প্রাচীর আছে, বাউন্ডারি আছে, সেখানে মই লাগালো, ওই মই দিয়ে ওই পাশে চলে গেল, কোনো কিছু কি ভাঙলো? মই লাগিয়ে উঠলে কি না, কোনো কিছু ভাঙার দরকার আছে? না স্যার। তারপরেও এটা কি হবে? হাউস ব্রেকিং হবে। তার মানে না জি। ভেঙেও হাউস ব্রেকিং এর অপরাধ হয়ে যাবে। 447, খোলা বা উন্মুক্ত স্থানে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। তাহলে আমরা 441 ধারায় যেটা পড়েছিলাম, স্যার, সেটার শাস্তি স্যার আমার আমরা এখানে পাচ্ছি একটা প্রশ্ন আছে। বলেন। স্যার এই যে বন্ধকৃত পথ উন্মুক্ত বা এই যে যে 6টা, এখন তো স্যার প্রযুক্তি অনেক উন্নত, উপর থেকে যদি স্যার কিছু নামে, সেই ক্ষেত্রে কি করণীয়? উপর থেকে মনে করেন হেলিকপ্টারে করে ছাদে নামলো, তাই তো? স্যার এরকমই তো, ড্রোন দিয়ে কিছু করলো, বিষয়টা তো হ্যাঁ স্যার এখানে কোন একটা হ্যাঁ, আমি সেটাই বেআইনি আপনারটাই কোনো একটা আসছি। কাজ করা। হ্যাঁ, আপনারটাই তো আসছি, যদি উপর থেকে সে আসে, দেখুন 1 নম্বরে কি আছে, সহায়তাকারী নিজ বা তৈরিকৃত পথে, এমন একটা পথ দিল সেটি দিয়ে নেমে গেল, অথবা এই যে 3 নম্বর, মালিকের অনুমোদনহীন পথে প্রবেশ করা, মালিক কি কাউকে ওই আকাশ পথে তার ঘরের মধ্যে ঢোকার বা বাড়ির মধ্যে ঢোকার অনুমতি দিয়েছে? না স্যার, তাহলে এটা তো তিন দেয় নাই। নম্বর যে 3 নম্বর পয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, ওই যে আকাশ পথে কেউ যদি চলে আসে, যেমন হেলিকপ্টারে চলে আসে অপরাধী বা পুলিশ বা বিশেষ করে যারা আর্মি ফোর্সের, ঠিক আছে? জি তাহলে স্যার, বুঝতে পারছি। 447-এর নিচে আপনারা 441 লিখে রাখবেন এখানে, কারণ চারশো স্যার একচল্লিশের এই বিষয়ে, স্যার এই বিষয়ে আর একটা কথা আছে, সেটা হচ্ছে স্যার এইবার এই যে স্যার দেশের পরিস্থিতি যখন খুবই খারাপ ছিল, তখন এরকম ঘটনা ঘটছে সরকারের তরফ থেকেই, সরকারি প্রশাসনের লোক স্যার করছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, স্যার যারা ভিকটিম, তারা যদি চায় যে সে কোনো মামলা করবে, তাহলে কি স্যার এই যে যেটা আছে এখানে 3 নাম্বার যে ওয়েটা, এই হুম, ওয়েটা এই রুলসটা অনুসরণ করে কি স্যার এটা মামলা করতে হবে, বা এরকম অবশ্যই কিছু? মামলা করা যাবে, অবশ্যই মামলা করা যাবে। সে পুলিশ প্রশাসন হোক, যেই হোক, এই অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে, কিন্তু কেউ ভয়ে পুলিশের বিরুদ্ধে মামলা করতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা, কারণ পুলিশ জনগণের বন্ধু না হয়ে জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করে রাখে।
আমরা ছোটকালে পুলিশ শুনলে, পুলিশের গাড়ি দেখলে ভয়ে দূরে চলে যেতাম। কেন এরকম হবে? পুলিশ তো মানুষের বন্ধু হওয়ার কথা। পুলিশ থাকলে পুলিশের কাছে মানুষ আরো এগিয়ে যাবে, কারণ পুলিশ কি বন্ধু হওয়ার কথা, তাই না? জনগণের বন্ধু। কিন্তু আহ হ্যাঁ, ভালো পুলিশও আছে কিন্তু সংখ্যায় কম। সেটা পরিবর্তন হওয়া উচিত। আবার সব দেশের পুলিশই যে এরকম তা না। অনেক দেশের পুলিশ, পুলিশ মানে আমরা একটা নিরাপত্তা ফিল করব, কিন্তু পুলিশ দেখলে আমরা একটু অনিরাপত্তা ফিল করি। এটা বাস্তবতা। এটা অনেক পুলিশ ভাইও স্বীকার করবেন। তো এইটা পরিবর্তন হচ্ছে, আশা করি পরিবর্তন হোক। তাহলে 441 ধারার কেউ যদি অপরাধ করে, তাহলে 447 ধারায় 3 মাস, এখানে 500 টাকা অর্থদণ্ড কিন্তু উল্লেখ করা আছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রশ্ন আসতে পারে যে কোন ধারায় 500 টাকা অর্থদণ্ড দেওয়া যেতে পারে, তখন এই ধারাগুলো দিয়ে দিবে অপশনে। 448 অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 3 মাস। 449 মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে, মানে গৃহে প্রবেশ করে মেরেই ফেলবে বা এমন একটা কাজ করবে যেটার জন্য মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে মৃত্যুদণ্ডের 10টা সেকশন আছে, তার মধ্যে 302 মার্ডার করলে মার্ডারের শাস্তি মার্ডার। তারপরে 426 আছে। তারপরে কিডন্যাপিং আমরা একটা দেখলাম, সেখানে একটা আছে। অনধিকার গৃহে প্রবেশের শাস্তি যাবজ্জীবন অথবা 10 বছর। 450 যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে গৃহে প্রবেশ করে, মানে এমন একটা অপরাধ করবে যেটার জন্য যাবজ্জীবন হতে পারে, এরকম অপরাধ করার জন্য গৃহে প্রবেশ যদি করে। তার মানে শুধুমাত্র গৃহে প্রবেশ করছে সেটা না, কেন প্রবেশ করছে এটাও খুঁজতে হবে তদন্তে। যে তার ইন্টেনশনটা কি? হ্যাঁ, ইন্টেনশনটা কি, ইন্টেনশন অনুসারে কিন্তু সাজা হয়। যদি কোনো জি ইন্টেনশন না থাকে, মনে একটা ব্যক্তি মনে করেন জোর করে আরেকজনের বাড়িতে প্রবেশ করলো, হয়তোবা তার পিছনে কি করেছে, অপরাধীরা তাকে মারার জন্য ধাওয়া করেছে, সে জি নিজেকে বাঁচানোর জন্য আরেকজনের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তার মানে তার ইন্টেনশন সে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে তো তার সাজা হবে না, তাই না? জি স্যার। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিপ্রায়ে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি, তার মানে 14 বছর পর্যন্ত। আমরা কারাদণ্ড সাধারণত 14 বছর পর্যন্ত দেখি। মৃত্যুদণ্ডে যাবজ্জীবন এবং কারাদণ্ড দেখেন সিরিয়ালে আছে, এখানে 7 বছর। জি মানে অপরাধের উদ্দেশ্য ছোট হলে সাজাও ছোট, অপরাধের উদ্দেশ্য বড় হলে সাজাও বড়। 461 সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধুভাবে বা উদ্দেশ্যে ভেঙে ফেলা শাস্তি। মনে করেন কোনো লকার নিয়ে চলে গেল এবং জি সেটা ভেঙে ফেললো, অথবা মনে করেন কোনো ব্রিফকেস আছে, আগেকার মানুষ জি ব্রিফকেসে করে টাকা নিয়ে যেত না, জি স্যার। ব্রিফকেসে আবার কি ডিজিট লক থাকে, তো সেটা খুলতে পারছে না, ভেঙে ফেললো। তাহলে যদি তিন এটা ভেঙে ফেলে সেটা ট্রেস পাস, মানে ওই যে ওই সম্পদ যার মধ্যে আছে এরকম পাত্র ভেঙে ফেলা। অথবা মনে করেন যে বিশেষ করে সিন্দুক, সিন্দুক শব্দটা খুব বেশি, বা লকার শব্দটা খুব বেশি প্রযোজ্য হবে, বা কোনো ব্যাংকের ভল্ট, সেটা যদি ভেঙে ফেলে, শুধু ভাঙ্গার জন্য, ভিতরে কিছু থাক আর না থাক, ভাঙ্গার জন্য 2 বছর। আর থাকলে সেটা চুরি বা নিয়ে গেলে ডাকাতি হলে সেটা তো আলাদা শাস্তি হবেই। বুঝতে পারছেন? জি জি স্যার। 62 সম্পত্তি ধারণকারী পাত্র রক্ষণাবেক্ষণকারী কর্তৃক অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা শাস্তি। তার মানে ব্যাংকের ম্যানেজার যদি ব্যাংকের ভল্ট ভেঙে ফেলে, মানে রক্ষক যখন ভক্ষক, যার জি স্যার। নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই সেটা করছে, তাহলে তার জন্য এই ভাঙ্গার জন্য তার শাস্তি এখানে 3 বছর, মানে একটু 1 বছর বেশি হবে। 462 ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলাজনিত আচরণের শাস্তি 2 বছর। জি 462 ব্যাংকিং কোম্পানির সাথে প্রতারণার শাস্তি 2 বছর হবে। শুধু প্রতারণা করলে শাস্তি, প্রতারণার মাধ্যমে যদি ক্ষতি করে, ক্ষতির জন্য তো আলাদা একটা ধারা যুক্ত হতেই পারে। জি স্যার। তো এই ছিল আজকের 462 পর্যন্ত আলোচনা। পেনাল কোডের আর একটা ক্লাস হবে, তাহলে 511 পর্যন্ত আমাদের শেষ হয়ে যাবে। তো পেনাল জি কোডের আমরা আজকে 12 পার্ট পর্যন্ত পড়লাম। আশা করি পেনাল কোড আপনারা খুবই ইন্টারেস্টিং উপরে এনজয় করেছেন, ভালো লেগেছে, আশা করি বোঝাতে পেরেছি। দেখেন, আমি কালকে ক্লাস শেষে একটা প্রিভিউ দিব, মানে পুরোটা আবার যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু একটু মূল মূল জায়গাগুলো একটু পুরোটা একটু রিভিশন দিয়ে দিব, যেন জি পরীক্ষা আপনাদের হেল্প হয়। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ।
মিজান ভাই, মিজান সাহেব যেটা বলছেন সেটাও ঠিক আছে। আচ্ছা, স্বপ্না খাতুন বলেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি একটু বাহিরে যাচ্ছি আর কি পড়াশোনা থেকে। ওই কোন ফোনটা দেওয়া হয়েছিল যে বলেন। গ্রুপিং, কে কে দিয়ে দিয়েছিল? আচ্ছা, গ্রুপে ফোন দুইজন ভুল করে দিয়েছিল, আমি নিষেধ করেছি। আমি গ্রুপে কল দিলে দিবেন, নাহলে গ্রুপে দয়া করে কেউ কল দিবেন না, হ্যাঁ। আবার এক ভাই ভুল করে ভিডিও কল দিয়েছিল, এটা হয়তো বা পরিবারের কোনো শিশুর মাধ্যমে হতে পারে। আপনাদের স্যার গ্রুপে এইটা কি মেসেজ দেওয়ার সুযোগ। বলেন। স্যার এইটা কি কোনো স্যার, এই যে যে ভুলটা হলো স্যার, এই ভুলের জন্য কি কোনো মামলা করা যাবে না? হ্যাঁ, মামলা করা যাবে, কেন দেখলাম না থাকে। এখন সে যদি সরল বিশ্বাসে করে, কোনো গিলটি মাইন্ড না করে, তাহলে মামলা হবে না। তার আর তো যদি আপনি তদন্ত প্রমাণ করা করতে পারেন, দরকার। আপনি যদি মনে করেন যে আমি মামলা করব, তদন্ত হবে তার নামে, তাহলে সেটা হতে পারে। এখন আপনার যদি কি ক্ষতি হলো সেটা আপনাকে খুঁজে বের করতে, আপনি যদি বিরক্ত হন বা আপনার যদি মান সম্মান হানি হয়, পরবর্তী আমরা 499 ধারা যখন পড়বো, আপনার যদি ডিফ্যামেশন হয়, মানে মানহানি হয়, সেটা দেখতে হবে। জি স্যার। একটু কথা স্যার বলবেন। আসলে আচ্ছা, এইভাবেই ক্লাসটা স্যার ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা। এখানে শুধু ক্লাসে না, ক্লাসের বাইরেও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন আসে যে এই ধরনের একটা ঘটনা, আপনারা আমাকে লিখে পাঠান। স্যার এটা কি অপরাধ হবে, আমি বুঝতে পারছি না, এটা চুরি হবে না আত্মসাৎ হবে না বিশ্বাসভঙ্গ হবে, হুম। আমাকে মেসেজ দিবেন। আপনারা প্রশ্ন তৈরি করেন, আমার থেকে উত্তর আদায় করে নেন। আপনার বাস্তব কোনো ঘটনা আমাকে পাঠান, আমি বলে দিব। তাহলে আপনার জানাটা আরো ডিপিয়ে যাবে। যত আপনি এটা রিলেট করতে পারবেন বাস্তবের সাথে, তত ইন্টারেস্টিং হবে, তত পড়তে ভালো লাগবে, তত মনে থাকবে বেশি। জি স্যার। তো এখানে এই 12 পার্ট থেকে, মানে 403 থেকে 462 বি পর্যন্ত, বিগত বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্নগুলো সবগুলো এখানে দেওয়া আছে সিরিয়ালে। দেখেন, আমার নোটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন এখানে ধারা 403 থেকে প্রশ্ন হয়েছে। 403, 403, 403 হ্যাঁ, থেকে বিগত সালে যে 3টা প্রশ্ন হয়েছে, সেটা এক জায়গাতে আপনি পাচ্ছেন।